আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এসএসসি কেমিস্ট্রির যে আসলে 2015 থেকে 2024 সাল পর্যন্ত যে ধরনের সিকিউ গুলো আছে, এই সিকিউ গুলো নিয়ে আজকে কিন্তু অ্যানালাইসিস করব। এবং কোনো একটা স্টুডেন্ট যদি আসলে আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, তাহলে তার যে এসএসসি কেমিস্ট্রির যে সিকিউ অ্যানালাইসিস এর বিষয়টা আসলে কোন ধরনের কোশ্চেন গুলো এসেছিল এবং এখান থেকে আসলে কোন ধরনের মডিফাইড কোশ্চেন গুলো হতে পারে, বা টোটাল যে টপিক গুলো আছে এই টপিক গুলো সম্বন্ধে তার একটা ভালো আইডিয়া হবে। তাহলে আমরা আজকে যে ফুললি ২ নাম্বার অধ্যায় থেকে আমাদের কেমিস্ট্রির শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো সিকিউ আছে এবং সেগুলো মানে কোন সিকিউ এর আন্ডারে কত ধরনের কোশ্চেন হয়েছে, এই বিষয়গুলো আজকে দেখব। এবং এর ধারাবাহিক ক্লাস কিন্তু আমাদের হতেই থাকবে। দেখা যাচ্ছে যে ১২টা অধ্যায়ের জন্য ১২ দিন ক্লাস নিয়ে আসলে আমরা এই সিকিউ গুলোকে আমরা সলভ করে দিব, বা এই সিকিউ এর আন্ডারে যে কোশ্চেন গুলো আছে সেগুলো কিন্তু আমরা সলভ করব। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা সিকিউ এর বিষয়টা যখন অ্যানালাইসিস করে দেখি, তখন হচ্ছে যে আমাদের সিকিউ গুলো সাধারণত দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হয়। আমরা জানি যে দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে আমাদের পদার্থের অবস্থা, এবং এই পদার্থের অবস্থা থেকে মোটামুটি ৩ ধরনের সিকিউ পাওয়া যায়। যেমন হচ্ছে ১ নম্বরে আমরা বলতে পারি গ্যাসীয় পদার্থের গ্যাসীয় পদার্থের ব্যাপনের হার সম্পর্কিত। এবং এই যে গ্যাসীয় পদার্থের ব্যাপনের হার সম্পর্কিত এর আন্ডারে আসলে ২ ধরনের কোশ্চেন হতে পারে। যে কোশ্চেন গুলো হচ্ছে ১ নম্বরে বলতে পারি যে বিক্রিয়া হতে প্রাপ্ত উৎপাদের, মানে প্রাপ্ত উৎপাদের যে গ্যাসীয় উৎপাদটা রয়েছে, সেই প্রাপ্ত উৎপাদের গ্যাসীয় উৎপাদের ব্যাপনের হার। গ্যাসীয় উৎপাদের হচ্ছে ব্যাপনের হার। এবং ২ নম্বর যে এই ব্যাপনের হার থেকে ২ নম্বর যে সিকিউ, মানে ২ নম্বর যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে নির্দিষ্ট, আপনাকে হচ্ছে সৃজনশীলের মধ্যে নির্দিষ্ট আসলে গ্যাসীয় পদার্থ দিয়ে দিবে তারা। নির্দিষ্ট গ্যাসীয় পদার্থের ব্যাপনের হার। এই ২ ধরনের কোশ্চেন হচ্ছে গ্যাসীয় পদার্থের ব্যাপনের হার সম্পর্কিত। এবং ২ নম্বর যে কোশ্চেনটা পাওয়া যায় এখানে, সেই ২ নম্বর কোশ্চেনটা হচ্ছে তাপীয় প্লাস শীতলীকরণ বক্ররেখা। এবং তাপীয় এবং শীতলীকরণ বক্ররেখা থেকে আসলে এখান থেকে আবার ২ ধরনের কোশ্চেন হয়। সেই কোশ্চেনটা হচ্ছে, একটা হচ্ছে সাধারণ পদার্থের ক্ষেত্রে, সাধারণ পদার্থের ক্ষেত্রে যেমন হচ্ছে সাধারণ পদার্থ বলতে আমাদের মানে এই অধ্যায়ে উল্লেখ রয়েছে, যেমন হচ্ছে স্পেসিফিক ভাবে আমরা বলতে পারি যে এখানে ইউরিয়ার কথা উল্লেখ রয়েছে। ইউরিয়া, কেউ যদি আসলে এই যে তাপীয় এবং শীতলীকরণ বক্ররেখার যে গ্রাফটা রয়েছে, এই গ্রাফটা কিন্তু যদি কেউ আসলে তাপমাত্রা দিয়ে করতে চায়, তাহলে আমাদের কিন্তু তাপমাত্রা মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে ইউরিয়া, এর হচ্ছে গলনাঙ্ক হচ্ছে, আমরা জানি যে ইউরিয়ার গলনাঙ্ক হচ্ছে ১৩৩ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং এটার স্ফুটনাঙ্ক হচ্ছে ৩৩২.৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এবং এখানে আরেকটি রয়েছে, সেটা হচ্ছে সালফার। এই সালফার, এই সালফারের কিন্তু যে গলনাঙ্ক রয়েছে সেটা হচ্ছে ১১৯ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। কত? ১১৯ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এবং এর স্ফুটনাঙ্কটা হচ্ছে ৪৪৪.৬ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এবং আমাদের তো মাথায় রাখতে হবে, যেহেতু আইসেরই গ্রাফ রয়েছে, সো আইসের বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এখানে হচ্ছে আরেক ধরনের পদার্থ রয়েছে, যে পদার্থ থেকে সিকিউ হয়, আমরা জানি যে ঊর্ধ্বপাতিত পদার্থ। পাতিত যে পদার্থ আছে, সেই পদার্থের গ্রাফ, মানে তাপীয় এবং শীতলীকরণ বক্ররেখা, এখান থেকে যে গ্রাফটা রয়েছে, এই গ্রাফটা থেকে আসলে আমাদের নরমালি এই ২ ধরনের কোশ্চেন পাওয়া যায়। এবং ঊর্ধ্বপাতিত পদার্থের গ্রাফ থেকে আমরা যে পদার্থগুলো পাই, সাধারণত আমরা জানি যে কার্বন ডাই অক্সাইড, যে সলিড কার্বন ডাই অক্সাইড রয়েছে সেটা, তারপর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড রয়েছে, তারপর আমরা জানি যে এখানে আসলে ন্যাপথালিনের কথা উল্লেখ রয়েছে, C10H8, এবং কর্পূরের কথা উল্লেখ রয়েছে, C10H16O। আমরা আয়োডিনের কথা জানি, এবং আয়োডিনের সাথে
আয়োডিনের সাথে আমরা জানি যে এখানে আর কি কি ছিল, আমাদের ছিল কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথা লিখি নাই, আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথা এখানে উল্লেখ ছিল। আসলে এই ধরনের পদার্থগুলো আমাদের সম্বন্ধে আমাদের জানতে হবে, যেগুলো আসলে ঊর্ধ্বপাতিত পদার্থ, এবং এই ঊর্ধ্বপাতিত পদার্থের জন্য স্পেসিফিক গ্রাফ রয়েছে, দেখা যায় তার হচ্ছে তরল অবস্থা নেই, এই বিষয়টা তো আমাদের জানা রয়েছে। তো এইটা হচ্ছিল আমাদের তাপীয় এবং শীতলীকরণ বক্ররেখা থেকে মানে এই ধরনের সম্পর্কিত আসলে কোশ্চেনগুলো পাওয়া যায়। এবং এখানে আমাদের এই অধ্যায় হচ্ছে 3 নম্বর যে সিকিউটা পাওয়া যায়, এই 3 নম্বর সিকিউটা হচ্ছে মিশ্রণের পৃথকীকরণ। পৃথকীকরণ। এবং এই মিশ্রণের পৃথকীকরণ থেকে মাঝে মাঝে কোশ্চেন দেখা যায়, যেমন হচ্ছে মনে করি যে একটা সোডিয়াম ক্লোরাইড লবণ আছে, এই লবণের সাথে আয়োডিন মিশ্রিত আছে আলাদাভাবে, এবং দেখা যাচ্ছে সিলিকা আছে। আমাদেরকে বলা হতে পারে যে এই মিশ্রণটাকে আসলে আপনি কিভাবে পৃথকীকরণ করবেন, এই সম্পর্কিত আপনার আসলে যে যুক্তি বা মতবাদ আছে, বা যে আপনার যে মানে যেভাবে করবেন সেই বিষয়গুলো কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে। এবং এখান থেকে কিন্তু একটা 4 নাম্বারের মানে কোশ্চিন পাওয়া যায়, যে কোশ্চিনটা আসলে মোটামুটি বোর্ড কোশ্চিন আসে নাই কখনো, তবে এটা একটু অ্যাডভান্স লেভেলের। তবু আমরা এটাকে আসলে এখানে রেখেছি, কারণ যখন আপনি মানে এসএসসি কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায়টা দেখবেন, দ্বিতীয় অধ্যায়ের একেবারে শেষ পেজের দিকে মানে যে সিকিউ গুলো রয়েছে, ওই সিকিউ থেকে 2 নাম্বার যে সিকিউটা মোটামুটি আমার যতদূর মনে হয় 2 নাম্বার সিকিউটা, ওই সিকিউ এর মধ্যে একটা দেখবেন যে আসলে অ্যামোনিয়াম ক্লোরাইড মানে অ্যামোনিয়ার গ্যাস এবং হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে গ্যাসটা রয়েছে, এখানে যে ব্যাপনের হার মানে একটা দেখা যাচ্ছে বলছে যে 60% আর এটা বলছে 40%। আসলে এটা আসলে কেমনে আসলো? এটা কি ওরা এমনিতে বলেছে, নাকি আসলে এটা কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ছিল? আমি সেই বিষয়টার কথা বলছি। এবং এটা হচ্ছে আমাদের একটা অ্যাডভান্স লেভেলের ম্যাথ রয়েছে। অ্যাডভান্স লেভেল, এটা কিন্তু আসলে মানে পরীক্ষা আসবে না, কখনো আসে নাই, বা মানে এই সূত্রটাই তো নেই আসলে কেমনে ম্যাথ আসবে। এটা ছিল হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত। এখন আমরা দেখব হচ্ছে তৃতীয় অধ্যায় সম্পর্কিত। আমাদের তৃতীয় অধ্যায় রয়েছে, এবং এই তৃতীয় অধ্যায়ের যে সিকিউ গুলো আসলে পাওয়া যায়, মোটামুটি এই তৃতীয় অধ্যায়কে যদি আমরা অ্যানালাইসিস করি, মোটামুটি 8 ধরনের সিকিউ পাওয়া যায়, বা মানে সিকিউর আন্ডারে 8 ধরনের আসলে কোশ্চিন এই পর্যন্ত হয়ে এসেছে। তাহলে সেই কোশ্চিন গুলো কি হতে পারে, চলুন আমরা দেখি। তো এই তৃতীয় অধ্যায়ে যে কোশ্চিন গুলো হয় সাধারণত, আমরা এখান থেকে প্রথম যে কোশ্চিনটা পাই সেটা হচ্ছে, প্রথমটাই হচ্ছে বিজ্ঞানী যে রাদারফোর্ড ছিল, সেই রাদারফোর্ড হচ্ছে যে নিলস বোর ছিল, রাদারফোর্ড এবং বোরের মডেলের আসলে যে প্রস্তাবনাটা তারা দিয়েছিলেন, মানে বিজ্ঞানী রাদারফোর্ড এবং বোর মডেলের আলোচনা, এটা ছিল তাদের আলোচনা। এবং এটা অবশ্যই তুলনামূলক আলোচনাও লাগবে, তুলনামূলক আলোচনাও লাগবে। মানে নর্মাল যে আলোচনাটা ছিল রাদারফোর্ড এবং বোর মডেল সম্বন্ধে, সেই আলোচনাটা তো লাগবেই, বা তাদের প্রস্তাবনাটাও তো লাগবে, এবং সাথে এদের তুলনামূলক আলোচনা লাগবে। এবং এই তুলনামূলক আলোচনার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে যে এই দুই মডেলের মধ্যে কোনটার মধ্যে উৎকর্ষতা মানে কি ধরনের উৎকর্ষতা রয়েছে বা সীমাবদ্ধতা রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমরা এই তুলনামূলক আলোচনার মধ্যে পেয়ে যাব। তো এখান থেকে আপনাকে একটা জিনিস মাস্ট মাথায় রাখতে হবে, যেখানে অবশ্যই আপনাকে চিত্র মানে কোন মডেলের জন্য আসলে কোন ধরনের চিত্রটা, এটা আপনাকে জানতে হবে। এটা ছিল আমাদের 1 নম্বর কোশ্চেন এখানকার। এবং এখানকার যে 2 নম্বর কোশ্চেনটা রয়েছে, সেই 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে কৌণিক ভরবেগ সম্পর্কিত ম্যাথ। কৌণিক ভরবেগ সম্পর্কিত ম্যাথ, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার মানে যে কোশ্চেন, 2 নাম্বার কোশ্চেন। এবার যদি আমরা 3 নাম্বার কোশ্চেনের কথা বলি, 3 নাম্বারটা হচ্ছে কক্ষপথের যে শক্তির পার্থক্য রয়েছে, কক্ষপথের শক্তির পার্থক্য সম্পর্কিত ম্যাথ প্লাস এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। একটা বিষয় একটু বলে রাখি, যে কৌণিক ভরবেগ সম্পর্কিত ম্যাথ, এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে সিকিউ এসেছে বিগত, যদি মানে যে কোশ্চেন গুলো আছে, সালের কোশ্চেন গুলো, এগুলো যদি অ্যানালাইসিস করেন, আপনি কিন্তু এখান থেকে কৌণিক ভরবেগ থেকে প্রচুর পরিমাণে ম্যাথ পাবেন। এবং এই যে কক্ষপথের যে শক্তির পার্থক্য সম্পর্কিত ম্যাথের বিষয়টা, এই পর্যন্ত কিন্তু এখনো কিন্তু কোনো ধরনের সিকিউ এখানে আসে নাই। তবে এখানে কিন্তু সূত্রটা যেহেতু দেওয়া রয়েছে, এই ধরনের ম্যাথ কিন্তু আসতে পারে নর্মালি। এবার হচ্ছে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। এবং 4 নাম্বার যে কোশ্চেনটা ছিল, সেই 4 নাম্বার কোশ্চেনটা হচ্ছে অরবিটালের
শক্তির ক্রম আপনাকে জানতে হবে, অরবিটালের শক্তির ক্রম জানতে হবে, ক্রম জানতে হবে। এবং সাথে সাথে আপনাকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে কোন অরবিটালের সম্ভাব্যতা রয়েছে, অরবিটালের অরবিটালের সম্ভাব্যতা, সম্ভাব্যতা ও অসম্ভাব্যতা, অসম্ভাব্যতা, এই বিষয়টা আপনাকে জানতে হবে, মানে কোন অরবিটালটা আসলে সম্ভব হবে এবং কোন অরবিটালটা সম্ভব হবে না, এই বিষয়টা জানতে হবে। এবার হচ্ছে এখান থেকে যে আমাদের 5 নম্বর কোশ্চেনটা রয়েছে, সেই 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে কোন প্রধান শক্তি স্তরের, কোন প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তরের, উপশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস দেখাও, এই ধরনের একটা কোশ্চিন তারা কিন্তু মানে দিয়ে থাকে, বোর্ড কোশ্চিনে কিন্তু এই ধরনের একটা কোশ্চিন দেওয়া থাকে যে একটা প্রধান শক্তি স্তর রয়েছে এবং সেই প্রধান শক্তি স্তরের আন্ডারে যে উপশক্তি স্তরগুলো আছে সেটার ইলেকট্রন বিন্যাস আমাদেরকে দেখাতে হবে, এই ধরনের কোশ্চিনটা পাওয়া যায়। এবং এখান থেকে যে 6 নম্বর কোশ্চিনটা রয়েছে, এই 6 নম্বর কোশ্চিনটা হচ্ছে প্রধান শক্তি স্তর, ইয়েস, এখান থেকে যে 6 নম্বর কোশ্চিনটা হচ্ছে সেটা হচ্ছে কার্বন স্কেল, কার্বন স্কেল সম্পর্কিত ম্যাথ, সম্পর্কিত ম্যাথ। এবং 7 নম্বর যে এখান থেকে কোশ্চিনটা পাওয়া যায় সেটা হচ্ছে গড় আপেক্ষিক, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। এবং গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়, এখান থেকে আসলে দুই ধরনের কোশ্চিন হতে পারে, নর্মালি দেখা যায়। তো দুই ধরনের কোশ্চিনগুলো আমরা যদি বলে থাকি, তো 1 নম্বর কোশ্চিনটা আমরা বলবো হচ্ছে আইসোটোপের, আইসোটোপের আইসোটোপের শতকরা পরিমাণ হতে, শতকরা পরিমাণ হতে গড় আপেক্ষিক, আপেক্ষিক পারমাণবিক যে ভর রয়েছে সেটা নির্ণয় করতে হবে। এবং এখান থেকে 2 নম্বর যে সিকিউটা, মানে 2 নম্বর যে ইয়াটা পাওয়া যায়, এখান থেকে কোশ্চিনটা পাওয়া যায়, সেই কোশ্চিনটা হচ্ছে যে আপনাকে এখানে ওরা দিয়ে দিবে গড় আপেক্ষিক পারমাণবিক ভর, গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এবং এই গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপনাকে নির্ণয় করতে বলা হয় হচ্ছে আইসোটোপের শতকরা পরিমাণ, আইসোটোপের আইসোটোপের শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখান থেকে আসলে 2 ধরনের সিকিউ পাওয়া যায়। এবং এবার হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে আরেকটা আসলে কোশ্চিন পাওয়া যায়, যে কোশ্চিনটাকে আমরা 8 নম্বরে রেখেছি, সেটা হচ্ছে মনে করি এক্স একটি হচ্ছে মৌল, এক্স একটি মৌল, এবং এই মৌলের পি প্লাস এন ইজ ইকুয়াল টু ধরে নিলাম 5.357 ইন্টু 10⁻⁻23 গ্রাম। ওকে, এখানে নিউটনের সংখ্যা বলা হচ্ছে যে 17, মানে 17টি নিউটন রয়েছে। তাহলে এখান থেকে আসলে প্রোটন কতটি হতে পারে? ঠিক আছে, এই ধরনের আসলে একটা আমরা কোশ্চিন পেয়ে থাকি সিকিউ এ, যেটা হচ্ছে আমরা 8 নম্বরে রেখেছি। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়ে চলে যাব। তার আগে একটু দেখে নিই যে আমাদের সবগুলো এখানে আছে কিনা। রাদারফোর্ড, ওকে, কণিক ভরবেগ সম্পর্কিত ম্যাথ, কক্ষপথের শক্তির পার্থক্য, অরবিটালের শক্তির ক্রম, ইয়েস, ওকে, ডান, আমরা মোটামুটি সবগুলো করে ফেলেছি। এখন আমরা দেখবো হচ্ছে মোটামুটি চতুর্থ অধ্যায় সম্পর্কিত যে আসলে এখান থেকে কোন ধরনের সিকিউ গুলো হয় এবং এই সিকিউ এর আন্ডারে কোন ধরনের কোচিং গুলো অ্যানালাইসিস করে পাওয়া গেছে সে বিষয়গুলো একটু লক্ষ্য করবো। এখান থেকে আমরা হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে, মানে হচ্ছে পর্যায় সারণী থেকে, মানে প্রথম যে সিকিউটা রেখেছি, মানে সিকিউ এর মধ্যে যে কোশ্চিনটা আছে সেই কোশ্চিনটা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে আর্গন ও পটাশিয়াম নিয়ে মেন্ডেলিফের মেন্ডেলিফের পর্যায় সারণীতে, পর্যায় সারণীতে আসলে যে ধরনের সমস্যা হয়েছিল, যে ধরনের সমস্যা হয়েছিল, মানে বিজ্ঞানী মেন্ডেলিভ আসলে যখন তিনি আসলে পর্যায় সারণীটা সাজান এবং সেই সাজানোর সময় যে আর্গন এবং পটাশিয়ামের যে মানে ভর অনুসারে সাজানোর সময় যে দ্বন্দ্বটা হয়েছিল আসলে সেটার কথা এখানে বলা হচ্ছে। এবং 2 নম্বর যদি এখান থেকে কোশ্চিন বলি আমরা, 2 নম্বর কোশ্চিনটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত, সম্পর্কিত ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত। এবং এখান থেকে আসলে আমরা কি করবো, এখান থেকে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করব।
এখান থেকে গ্রুপ এবং পর্যায় যদি নির্ণয় করি, এখান থেকে আসলে দুই ধরনের কোশ্চিন হতে দেখা যায় নরমালি। প্রথম কোশ্চিনটা আমরা বলতে পারি এখান থেকে যে সাধারণ মৌলের ক্ষেত্রে, এবং সাধারণ মৌলের ক্ষেত্রে আমরা যেটা বুঝাইলাম আপনাদেরকে যে আসলে সাধারণ মৌল বলতে মানে যে মৌলগুলো আছে, যে মৌলগুলোর আসলে ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস, নর্মাল ইলেকট্রন বিন্যাসে যেগুলো ইলেকট্রন বিন্যাস হয়ে যায়। তো সাধারণ মৌলের ক্ষেত্রে এখানে কিন্তু অনেক সময় আমাদের মানে দেখা যায় যে আসলে আমরা 1 থেকে 30-এর মধ্যে ইলেকট্রন বিন্যাস করে রেখে দিই। কিন্তু ইদানিং যে আসলে যে কোশ্চিনগুলো আসছে, এই কোশ্চিনগুলোতে দেখা যাচ্ছে যে আসলে মোটামুটি মানে 70, 50, 36, হ্যাঁ? তারপর হচ্ছে এই ধরনের 60, এই ধরনের আসলে যে মৌলগুলো আছে, সেই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস চলে আসে। তবে এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে তারা কিন্তু আসলে যে মানে কোশ্চিনটা করে এটা হচ্ছে যদি একটু উপরে যায়, তাহলে কিন্তু সেটা দেখা যাচ্ছে অনেক সময় গ্রুপ হচ্ছে 1 অথবা গ্রুপ 2 অথবা গ্রুপ নাম্বার হচ্ছে 17, এই 3টা গ্রুপের মধ্যেই কিন্তু আসলে যে বড়, বড় ইলেকট্রন বিন্যাসগুলো আছে সেগুলো কিন্তু তিনারা আসলে দিয়ে থাকেন। সো আমাদের এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। ইলেকট্রন বিন্যাস করলেও কিন্তু আসলে সব ইলেকট্রন বিন্যাসগুলো আমাদের করার দরকার নেই। 1 থেকে 30 পর্যন্ত নরমালি তো আমরা জানি। এবং এক্ষেত্রে আমি যে স্পেসিফিক গ্রুপগুলোর কথা বললাম, ওই গ্রুপগুলোর ইলেকট্রন বিন্যাস করলেই কিন্তু হয়ে যাবে। অনেক সময় দেখা যাচ্ছে যে ক্রিপ্টনের দেয়, অনেক সময় হচ্ছে যে মানে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রেও কিছু, কিছু দেয় যেটা হচ্ছে 50 বা 56 পর্যন্ত আছে এই রিলেটেড। এবার হচ্ছে আমরা একটু দেখবো হচ্ছে ব্যতিক্রমধর্মী মৌলের ইলেকট্রন বিন্যাস। এখান থেকে আসলে কোশ্চেন হতে দেখা যায় ব্যতিক্রম ধর্মী মৌলের ক্ষেত্রে, এবং ব্যতিক্রমধর্মী মৌলের ক্ষেত্রে আমরা আসলে 3টা ইলেকট্রন বিন্যাস করলে মোটামুটি ব্যতিক্রমের মধ্যে আমাদের হয়ে যাবে। সে একটা ইলেকট্রন বিন্যাস হচ্ছে ক্রোমিয়ামের, 2 নম্বর হচ্ছে কপারের, এবং 3 নম্বর হচ্ছে সিলভারের। এই 3টা ইলেকট্রন বিন্যাস যদি ব্যতিক্রমের মধ্য থেকে আমরা করে থাকি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। এই ক্রোমিয়াম, কপার, সিলভার কিন্তু এগুলো প্রচুর পরিমাণে হচ্ছে বোর্ড কোশ্চেনে দেখা যায়। এবার হচ্ছে এখান থেকে আমরা যে 3 নম্বর যে কোশ্চেনটা রেখেছি, এই 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি কথাটির পক্ষে আসলে যুক্তি, এই যুক্তির বিষয়টা এখন মোটামুটি মানে গ মার্কের কোশ্চেন অথবা ঘ মার্কের কোশ্চেনে চাই। আগে কিন্তু এই কোশ্চেনটা আসলে বিন্যাসের যে ইলেকট্রন বিন্যাসের যে আসলে পর্যায় সারণীর মূল ভিত্তি, এটা কিন্তু আসলে খ মার্কের কোশ্চেনে আসতো। কিন্তু ইদানিং যদি আপনি হচ্ছে বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করেন, তাহলে কিন্তু আপনি এটা দেখা যাচ্ছে গ মার্কের কোশ্চেন অথবা ঘ মার্কের কোশ্চেনে পাবেন। এখান থেকে হচ্ছে 4 নম্বর যে কোশ্চেনটা আমরা নিয়েছি, সেই কোশ্চেনটা হচ্ছে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সর্বদাই হচ্ছে গ্রুপ সংখ্যার সমান হয় না। গ্রুপ সংখ্যার সমান হয় না। আসলে কোশ্চেনটা কিন্তু মানে খুবই ইজি, মানে আসলে ইজি কোশ্চেন করা হয়েছে। কিন্তু আপনি যদি এই কোশ্চেনটার সম্বন্ধে আগে থেকে যদি আপনি মানে এটা থেকে পরিচিত না হন, তাহলে কিন্তু আপনার কাছে কোচিং মানে হচ্ছে পরীক্ষার হলে আপনার কাছে বিষয়টা একটু উদ্ভট লাগতেই পারে। সো এটা সম্বন্ধে আমরা একটু পরিচিত হয়ে গেলাম যে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সর্বদাই গ্রুপ সংখ্যার সমান হয় না। মানে এই বিষয়টা বুঝতে পারছি যে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সবসময় কিন্তু গ্রুপের সাথে মিলে যায় না। এই বিষয়টা আসলে এখানে যুক্তি সহকারে বলা হয়েছে। এখান থেকে যে 5 নম্বর কোশ্চেনটা রয়েছে, সেই 5 নম্বর কোশ্চেনটা যদি আমরা বলি, সেটা হবে হচ্ছে মোলের পর্যায় ভিত্তিক যে ধর্ম রয়েছে সেই ধর্ম থেকে। তাহলে মোলের পর্যায় ভিত্তিক ধর্ম থেকে আসলে মানে এখান থেকে প্রচুর পরিমাণে সিকিউ হয়, এবং সিকিউ এর যে কোশ্চেন গুলো আমরা যদি মোটামুটি অ্যানালাইসিস করি, তো মোটামুটি আমরা বলতে পারি যে এখান থেকে প্রায় 80% বা 75% কিন্তু কোশ্চেন এখান থেকে গ এবং ঘ মার্কের কোশ্চেন কিন্তু এই যে মোলের পর্যায়ভিত্তিক ধর্ম থেকে হয়ে যায়, এটা আমরা কিন্তু মোটামুটি বলতে পারি। তাহলে পর্যায়ভিত্তিক ধর্ম থেকে আসলে 3 ধরনের কোশ্চেন আসলে দেখা যায়। সেই 3 ধরনের কোশ্চেনকে আমরা 3 ক্যাটাগরিতে লিখেছি। 1 নম্বরে আমরা বলেছি যে এখানে হচ্ছে যে আয়নীকরণ শক্তি রয়েছে, আয়নীকরণ শক্তি প্লাস ইলেকট্রন আসক্তি প্লাস তড়িৎ ঋণাত্মকতা। এই আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, এদের মধ্যে আসলে সম্পর্কের বিষয়টা মাঝে মাঝে চাই। মোটামুটি এই যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, এদের মধ্যে অলরেডি সম্পর্ক চলে আসছে, কিন্তু দেখা যাচ্ছে তড়িৎ ঋণাত্মকতার সাথে সম্পর্ক এই বিষয়টা এখন আসে নাই।
এবং তড়িৎ ঋণাত্মকতার সাথে যে সম্পর্ক, মানে টোটাল এদের মধ্যে যে সম্পর্ক রয়েছে, মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি আপনাকে, যে একটা যদি পিরিয়ডিক টেবিল ধরি এবং বাম থেকে ডান দিকে যদি যাওয়া যায়, তাহলে এদের মধ্যে আসলে কোনো ধরনের সম্পর্ক আছে কিনা। আমরা জানি কিন্তু বাম থেকে ডানে গেলে এই তিনটে কিন্তু পরস্পর কি হয়, এই তিনটে কিন্তু মোটামুটি বৃদ্ধি পায়, সেটা আমাদের জানা রয়েছে। আসলে এই ধরনের সম্পর্ক কথা এখানে বলা হচ্ছে। এবং এখানে আরেকটা কোশ্চেন, মানে সম্পর্কের সাথে আরেকটা জুড়ে দেয় কখনো ব্যতিক্রম, কোনো ব্যতিক্রম আছে কিনা, এবং আরেকটা বিষয় জুড়ে দেয় যে পারমাণবিক সংখ্যার সাথে এদের গ্রাফ দেওয়া থাকে। গ্রাফ দেওয়া মানে দেওয়া থাকতেও পারে, অথবা গ্রাফের যে সম্পর্ক সেই বিষয়টা আমাদের দেখতে হবে। পারমাণবিক সংখ্যার সাথে গ্রাফ দেওয়া থাকতে পারে, মানে এটা কিন্তু অ্যাভেলেবেল সিকিউ, আমরা জানি যে থাকতে পারে। এটা কিন্তু সিকিউতে আমাদের ছিল যে পারমাণবিক সংখ্যার সাথে এই যে তিনটার কথা বললাম, এই তিনটার একটা সম্পর্ক রয়েছে, গ্রাফ রয়েছে, সেটা থাকতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সিকিউ হিসেবে রেখেছি এখানে, মানে 1 নম্বর কোশ্চেন হিসেবে। আমরা যদি 2 নম্বর কোশ্চেনের কথা বলি, এখানে পারমাণবিক সংখ্যার সাথে, মানে 2 নম্বর সিকিউর কথা বলি, তাহলে সেটা হবে হচ্ছে পারমাণবিক আকার। পারমাণবিক আকার। এবং এই পারমাণবিক আকারটা তো আমাদের এই পারমাণবিক আকারের কোশ্চেন অনেক বেশি রয়েছে আমাদের ঘ মার্কের কোশ্চেনে। আমাদেরকে মনে হয় যে একটু মানে বিদঘুটে টাইপের, একটু বেশি ভেতর থেকে দিয়ে দিলে আমাদের কষ্ট হয়। সমস্যা নাই, এটা আমরা হচ্ছে আমাদের একটি ট্রিক্স আছে, যে ট্রিক্সের মাধ্যমে আসলে এই পারমাণবিক আকারগুলো আমরা স্পষ্ট বুঝতে পারবো। তো পারমাণবিক আকারের সম্পর্কটা দেয়, যে পারমাণবিক আকারের সম্পর্ক, এবং এর সাথে হচ্ছে পারমাণবিক সংখ্যার সম্পর্ক আপনি মাঝে মাঝে পাবেন। পারমাণবিক সংখ্যার সম্পর্ক এটা কেমন থাকে, যে পারমাণবিক আকারটা আসলে যদি আমরা হচ্ছে পর্যায় সারণের বাম থেকে যদি ডান দিকে যাই, তাহলে তো এদের আসলে পারমাণবিক আকারটা কি পাই, হ্রাস পাই, নর্মালি হ্রাস পাই। তো পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে হ্রাস পাওয়ার একটা সম্পর্কের গ্রাফ যদি আমরা বলি, যে উপর থেকে নিচ দিকে নামতেছে, এই ধরনের আসলে গ্রাফের কথা এখান থেকে এসে থাকে। এখান থেকে আমি 3 নম্বর যে কোশ্চেনটা রেখেছি, সেই 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে ধাতব অধাতব ধর্মের গ্রুপ প্লাস পর্যায়ভিত্তিক যে ধর্মটা রয়েছে, পর্যায়ভিত্তিক ধর্ম। ধাতব এবং অধাতব ধর্মের যে পর্যায়ভিত্তিক গ্রুপ এবং পর্যায়ভিত্তিক ধর্ম রয়েছে, এই ধর্মটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এটা কিন্তু আমাদের মোটামুটি 3 নম্বর কোশ্চেন। মৌলের পর্যায়ভিত্তিক ধর্মের মধ্যে এটা হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন। আমাদের 5 নম্বর কোশ্চেন হয়ে গেছে। এখন যদি আমরা 6 নম্বর কোশ্চেনের কথা বলি, যে কোশ্চেনগুলো পেয়ে থাকি 6 নম্বরে, এখান থেকে যে 6 নম্বর কোশ্চেনটা পাওয়া যায়, সেই 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম এর অবস্থান। হাইড্রোজেন এবং হিলিয়ামের অবস্থান পর্যায় সারণীতে যথাযথ মানে এই সম্পর্কিত একটা কোশ্চেন পাওয়া যায়। আমাদেরকে মাঝে মাঝে বলা হয় যে হাইড্রোজেন এবং হিলিয়ামের অবস্থান পর্যায় সারণীতে মানে যথাযথ আছে কিনা, অবস্থান পর্যায়টিতে যথাযথ আছে কিনা, এই ধরনের একটা কোশ্চেন থাকে। এবং এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে অবশ্যই এটাকে আসলে মানে যথাযথ আছে এরকম ধরেই কিন্তু আমাদেরকে এটা সলভ করতে হবে। আপনি যদি মনে করেন যে হাইড্রোজেন এবং হিলিয়ামের ধর্ম তো 100% মিলছে না, সো এটা আসলে মানে যথোপযুক্ত নয়, আপনি যদি এরকম করেন আসলে মানে আনসারটা ওনারা নাও নিতে পারে। সো আপনাকে অবশ্যই হাইড্রোজেন এবং হিলিয়ামের অবস্থান যে পর্যায় সারণীতে রয়েছে, এটা আসলে যথাযথ এর পক্ষে আমরা যুক্তি উপস্থাপন করবো। বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এবং এখান থেকে যে 7 নম্বর কোশ্চেনটা পাওয়া যায়, আমরা 7 নম্বর কোশ্চেনের কথা যদি বলি এখান থেকে, সেটা হচ্ছে মৌলের যে গ্রুপ ভিত্তিক সম্পর্ক রয়েছে, মৌলের গ্রুপ ভিত্তিক যে সম্পর্ক রয়েছে, এটার আসলে প্রমাণ চাই অনেক সময়, সম্পর্কের প্রমাণ। অলরেডি আমরা জানি যে এখান থেকে আসলে 2 ধরনের কোশ্চেন অলরেডি চলে আসছে। যেমন হচ্ছে আমরা জানি 17 নম্বর গ্রুপের ক্ষেত্রে আমরা জানি যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটার কিন্তু আসলে বেশ কয়েকবার এটা পরীক্ষায় এসেছে। এবং ইদানিং যে কোশ্চেনটা এসেছে সেটা হচ্ছে আমাদের 1 নম্বর গ্রুপ থেকে এসেছে, মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, মানে এই ধরনের এই 2 নম্বর গ্রুপ, মানে 1 নম্বর গ্রুপ সম্পর্কিত এটাও কিন্তু সিকিউতে এসেছে। তাহলে এখন বাদ থাকছে কোনটা? বাদ থাকছে হচ্ছে আমাদের 2 নম্বর গ্রুপ। এই 2 নম্বর গ্রুপ থেকেও কিন্তু আমাদের মানে সিকিউতে আসতে পারে। তাহলে 2 নম্বর গ্রুপ থেকে আমরা জানি যে এখানে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম,
ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, মানে এটা কিন্তু বাকি রয়েছে। তো এটা হচ্ছে যে মানে একই গ্রুপের মৌল যে আসলে একই ধরনের রাসায়নিক বিক্রিয়া প্রদর্শন করে, এই কোশ্চেনটা হচ্ছে সেই কোশ্চেনটা যেখান থেকে আসলে 17 নম্বর গ্রুপ সম্পর্কিত এই কোশ্চেনে, মানে এটা বেশ কয়েকবার বোর্ড কোশ্চেনে আসছে। এবার হচ্ছে 1 নম্বর গ্রুপ, এটা মেবি 24 সালে আসছে। তাহলে আমরা ফিউচারের জন্য এটাও করতে পারি, অথবা এই তিনটা একসঙ্গে আমরা করে রাখবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এটা ছিল হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায় সম্পর্কিত। এখন আমরা হচ্ছে পঞ্চম অধ্যায় সম্পর্কিত যে সিকিউ গুলো এসে থাকে বা যে কোশ্চেন গুলো হয়ে থাকে সে বিষয়গুলো একটু লক্ষ্য করবো। আমরা এখন দেখবো হচ্ছে পঞ্চম অধ্যায় সম্পর্কিত আসলে কোন ধরনের সিকিউ গুলো হয়ে থাকে এবং এই সিকিউ এর আন্ডার আসলে কোন ধরনের কোশ্চেন গুলো মানে অলরেডি এসেছে সেই বিষয়গুলো একটু দেখবো। তাহলে পঞ্চম অধ্যায় সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে সেখানে প্রথম কোশ্চেন হিসেবে আমরা বলতে পারি, প্রশ্ন হিসেবে প্রথমে বলতে পারি যে এখান থেকে একটা আমরা এখানে রেখেছি যে ফসফরাস, সালফার, আয়রন, কার্বন, মানে এই যে মৌলগুলো আছে এই মৌলগুলো যে বিভিন্ন বিভিন্ন যোজনী প্রদর্শন করে, তার আসলে যে ব্যাখ্যাটা রয়েছে তার ব্যাখ্যা প্রদান। আমরা ফসফরাস, সালফার এবং আয়রন, কার্বন আরো যে বিভিন্ন ধরনের মৌলগুলো আছে এটা যে আসলে বিভিন্ন ধরনের যোজনী প্রদর্শন করে, এটা আসলে মানে ব্যাখ্যাটা আসলে কি হতে পারে, এই ধরনের কিন্তু কোশ্চিন আসলে প্রায় দেখা যায়। এটা হচ্ছে 1 নম্বরে রাখছি আমরা। এবং 2 নম্বর যে কোশ্চিনটা এখান থেকে হয় সেটা হচ্ছে 2 এর বন্ধন, দুঃখিত, 2 নম্বর যে কোশ্চিনটা হয় সেটা হচ্ছে 2 এর নিয়ম প্লাস হচ্ছে অষ্টক নিয়ম। অষ্টক নিয়ম, 2 এর নিয়ম এবং অষ্টক নিয়মের প্লাস অষ্টক নিয়মের মধ্যে কোনটি অধিক আধুনিক ও যুক্তিসঙ্গত। যুক্তিসঙ্গত মানে এটার সপক্ষে আসলে যে যুক্তিটা রয়েছে মানে সেটা আপনাকে প্রদর্শন করতে হবে। যে 2 এর নিয়ম, যে 2 এর নিয়ম রয়েছে, 2 এর নিয়ম এবং অষ্টক নিয়মের মধ্যে আসলে কোনটি আসলে আধুনিকতর বা যুক্তিসঙ্গত, এটা কিন্তু আসলে ব্যাখ্যাটা এসে থাকে, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এবং যে অষ্টক নিয়ম রয়েছে সেই অষ্টক নিয়ম থেকে আসলে কোশ্চেন দেখা যায়। এই অষ্টক নিয়ম থেকে 2 ধরনের কোশ্চেন দেখা যায়, যেমন হচ্ছে অষ্টকের সংকোচন রিলেটেড দেখা যায়। অষ্টকের সংকোচন, অষ্টকের সংকোচন থেকে আমরা জানি যে উদাহরণগুলো রয়েছে আমাদের অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন হচ্ছে ট্রাইফ্লোরাইড, এবং আমরা বলতে পারি যে বেরিলিয়াম ক্লোরাইড। এগুলো হচ্ছে অষ্টকের সংকোচন রয়েছে। আমাদেরকে কোশ্চেন অনেক সময় দিয়ে রাখা হবে যে এই যে যৌগগুলো রয়েছে সেগুলো অষ্টকের সংকোচন বা প্রসারণের মধ্যে বা অষ্টক নিয়মের ব্যতিক্রম কিনা। এবং অষ্টকের প্রসারণ থেকেও কোশ্চেন হয়। অষ্টকের প্রসারণ, অষ্টকের প্রসারণ থেকে যে কোশ্চেনগুলো এখান থেকে হয় সেটা হচ্ছে আমরা জানি যে সালফার ট্রাইঅক্সাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড এবং সালফার হেক্সাফ্লোরাইড, আমাদেরকে এই যৌগগুলো আসলে দিয়ে দেওয়া হবে। এবং এই যৌগগুলো দিয়ে দেওয়ার পর আসলে কোশ্চেনটা করা হবে আসলে যে এখানে মানে অষ্টক নিয়মের ব্যতিক্রম হয়েছে কিনা, ব্যতিক্রম হলে আসলে সেটা কোন ধরনের ব্যতিক্রম হয়েছে এটা মানে ব্যাখ্যা করো, মানে এই ধরনের আসলে কোশ্চেন করা হয়। সেটা হচ্ছে এটা, আমরা আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এখান থেকে আমাদের হচ্ছে 3 নম্বর যে কোশ্চেনটা রাখা হয়েছে সেই 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে বন্ধনের প্রকৃতি। এবং বন্ধনের প্রকৃতি থেকে আমরা জানি যে বন্ধনের প্রকৃতি থেকে কিন্তু কোশ্চেন হয়। বন্ধনের প্রকৃতি থেকে যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে এখান থেকে 2 ধরনের কোশ্চেন হয়। আয়নিক, আয়নিক বন্ধন সম্পর্কিত, এবং আরেকটি হচ্ছে সমযোজী বন্ধন সম্পর্কিত। মানে আয়নিক বন্ধন সম্পর্কিত বলতে যেটা বোঝানো হয়েছে এখানে যে যে আমরা জেনে থাকি যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, লিথিয়াম ক্লোরাইড, হ্যাঁ, আরো যে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে পটাশিয়াম ক্লোরাইড, এই যে যৌগগুলো রয়েছে আয়নিক যৌগগুলো, এগুলো আসলে যে বন্ধন গঠন করেছে এই বন্ধন গঠনের বিষয়টা মানে বন্ধন গঠনের বিষয়টা ডায়াগ্রামের সাহায্যে যে আসলে যে কোচিং গুলো করা হয় না, আমি কিন্তু সেখানে এটাকেই সেখানে আসলে দেখানোর চেষ্টা করেছি যে বন্ধন গঠনের প্রকৃতি, আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন, এটাকে আসলে ডায়াগ্রামের সাহায্যে অনেক সময় চাওয়া হয়। আমরা একটা জিনিস আমরা জানি যে আয়নিক বন্ধনের কথা বললেই কিন্তু আসলে মানে আম সম্পর্কিত মানে উচ্চারণের সময় যে আম রয়েছে যে যৌগগুলো আর কি শেষে আম উচ্চারিত হয়, মানে লিথিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এই আম সম্পর্কিত যৌগগুলো কিন্তু সাধারণত কি হয়, এগুলো কিন্তু আয়নিক হয়। মানে আপাতত এই ট্রিক্সের মাধ্যমে এই এসএসসি লেভেল পর্যন্ত চললেই কিন্তু মোটামুটি হয়ে যাবে।
তবে হিলিয়ামের শেষে কিন্তু আম রয়েছে, এটা কিন্তু আসলে কোনো ধাতু সম্পর্কিত নয়, এটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো হচ্ছে 3 নাম্বারের মধ্যে আমরা রেখেছি। এবং এখান থেকে যে 4 নাম্বার কোশ্চেনটা রয়েছে, সেই 4 নাম্বার কোশ্চেনটা আমরা বলতে পারি যে 4 নাম্বার কোশ্চেনটা হচ্ছে এখানে আমরা হচ্ছে যোগের পানিতে দ্রবণীয়তা ও অদ্রবণীয়তা সম্পর্কিত। মানে কোনো একটি যৌগ আসলে পানিতে দ্রবীভূত হবে কিনা, দ্রবীভূত হলে আসলে তার সপক্ষে আসলে কোন ধরনের যুক্তিগুলো আমরা প্রদর্শন করতে পারবো, এই ধরনের কিন্তু কোশ্চেনটা হচ্ছে এইটা। হ্যাঁ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এবং এখান থেকে হচ্ছে 5 নাম্বার যে কোশ্চেনটা পাওয়া যায়, 5 নাম্বার কোশ্চেনের কথা যদি আমরা এখান থেকে বলি, 5 নাম্বার হচ্ছে কোনো মৌলের মানে স্থিতিশীলতা অর্জন মানে এই সম্পর্কিত একটা কোশ্চেন দেখা যায়। যেমন হচ্ছে যে আমরা জানি যে ধাতুর ক্ষেত্রে আসলে এক ধরনের সিস্টেমের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন হয়, এবং অধাতুর ক্ষেত্রে কিন্তু আরেকটা সিস্টেমে হয়। এটা কিন্তু ধাতুর ক্ষেত্রে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। যেমন হচ্ছে মানে ধাতুর ক্ষেত্রে আমরা যে বিষয়টা জানি যে এখানে আসলে ইলেকট্রন মানে ছেড়ে দিয়ে সেই স্থিতিশীলতা অর্জন করে, এবং অধাতুর ক্ষেত্রে আমরা জানি যে সে আসলে ইলেকট্রন গ্রহণ করে বা ইলেকট্রন আসলে শেয়ার করেও কিন্তু সেই স্থিতিশীলতা অর্জন করে। আসলে এই কোশ্চেনটা এই রিলেটেড আমাদের কিন্তু বোর্ড কোশ্চেনে অধাতুর স্থিতিশীলতার যে অর্জনের বিষয়টা, এটা কিন্তু বোর্ড কোশ্চেনে এসেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এটা ছিল আমাদের 5 নম্বর কোশ্চেন। আমরা যদি 6 নম্বর কোশ্চেন সম্বন্ধে এখানে বলি, এখানে যদি 6 নম্বর কোশ্চেনটা পাওয়া যায়, 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে মানে হচ্ছে বিদ্যুৎ পরিবহনের কৌশল বা তড়িৎ পরিবহনের কৌশল। বিদ্যুৎ পরিবহনের কৌশল বা তড়িৎ পরিবহনের যে কৌশল রয়েছে, এই কৌশল সম্পর্কিত আসলে মানে সিকিউ পাওয়া যায়, সিকিউতে কোশ্চেন পাওয়া যায়। এখান থেকে আসলে 3 ধরনের কোশ্চেন হতে পারে, যেটা আমরা একটু দেখার চেষ্টা করব। এখান থেকে যে 1 নম্বর কোশ্চেনটা, সেই কোশ্চেনটা হচ্ছে মানে ধাতুর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের কৌশল, বিদ্যুৎ পরিবহনের যে কৌশল রয়েছে সেটা দেখব 1 নাম্বার। এবং 2 নম্বরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আয়নিক যৌগের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের কৌশল। এবং এখান থেকে 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে সমযোজী যৌগের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের কৌশল। তাহলে সমযোজী যৌগের মধ্যে দিয়ে যে বিদ্যুৎ পরিবহনের কৌশল আছে, এটা শুনে কিন্তু আমাদের একটু আসলে কেমন লাগতে পারে যে আসলে সমযোজী যৌগের মধ্যে দিয়ে আবার বিদ্যুৎ পরিবহনটা আসলে কেমনে হয়। এখান থেকে যে কোশ্চেনটা যেভাবে হয়, সেই কোশ্চেনটা হচ্ছে অনেকটা এরকম যে আপনাকে দেওয়া হলো মিথেন দেওয়া হলো এবং HCl দেওয়া হলো, তো বলা হবে যে এই দুইটি হচ্ছে যৌগ কিন্তু একই ধরনের যৌগ, তার মানে এরা হচ্ছে সমযোজী যৌগ। তো এই দুইটি একই ধরনের যৌগ হওয়া সত্ত্বেও একটি বিদ্যুৎ পরিবহন করে কিন্তু অপরটি করে না। মতের পক্ষে যুক্তি দাও। তাহলে একটি করে অপরটি করে না, এটা আসলে মতের পক্ষে যুক্তিটা কেমন হবে? আমরা জানি নরমালি যে আসলে এই যে মিথেন, এটা কিন্তু সমযোজী যৌগ, এটাও সমযোজী যৌগ, কিন্তু এদের মধ্যে আসলে ইলেকট্রোনেগেটিভিটির যে পার্থক্যের বিষয়টা এবং যে পোল সিস্টেম পোলারিটি, এই বিষয়টা কিন্তু আছে। তো এইভাবে কোশ্চেন আমাদের হতে পারে। এখান থেকে আমাদের 7 নম্বর যে কোশ্চেনটা হবে, সেই 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে ডায়মন্ড এবং প্লাস হচ্ছে যে গ্রাফাইট রয়েছে, এই তিনটার আসলে যে স্ট্রাকচার রয়েছে, এই তিনটার কিন্তু স্ট্রাকচার থেকে কিন্তু আসলে মানে কোশ্চেন হতে পারে। বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করলে কিন্তু ডায়মন্ড এবং গ্রাফাইট এই দুইটা থেকে কিন্তু কোশ্চেন এসেছে। সোডিয়াম ক্লোরাইড থেকে এখন আসে না, বাট আসতে পারে। এই তিনটা হচ্ছে আমাদেরকে, এটা আসলে স্ট্রাকচারটা আমাদেরকে আঁকানো শিখতে হবে। এটা ছিল হচ্ছে আমাদের 6 নম্বর মানে 5 নম্বর অধ্যায় সম্পর্কিত এই 7 ধরনের আসলে কোশ্চেন পাওয়া যায়। কোনো একটা স্টুডেন্ট যদি আসলে এই 7 ধরনের কোশ্চেন করে,
তাহলে মোটামুটি তার ওভারঅল যে বইয়ের যে টপিকগুলো ছিল এই টপিকগুলো কিন্তু মোটামুটি হয়ে যাবে। এখন আমরা দেখবো হচ্ছে 6 নাম্বার অধ্যায়। এখন আমরা একটু লক্ষ্য করবো যে ষষ্ঠ অধ্যায়ের মধ্যে আসলে কোন ধরনের সিকিউ গুলো পাওয়া যায়, মানে এই বোর্ড কোশ্চেন আসলে কোন ধরনের সিকিউ গুলো এসেছে এবং এই সিকিউ এর আন্ডারে যত ধরনের কোশ্চেন গুলো ছিল এই পর্যন্ত এই বিষয়গুলো আমরা একটু লক্ষ্য করবো। আমরা যদি ওভারভিউ থেকে দেখি আসলে এখানে কয় ধরনের সিকিউ হয়, তাহলে মোটামুটি 2 ধরনের সিকিউ হয়। এবার আমার কথাটা শুনে আমরা একটু খারাপ লাগতে পারে যে আসলে এখানে তো অনেক ধরনের সিকিউ আমরা লক্ষ্য করেছি বা অনেক ধরনের ম্যাথ সলভ করেছি। তো মেইনলি আমি এটাকে 2 ধরনের সিকিউ এর অন্তর্গত করেছি এবং 2 ধরনের সিকিউ এর মধ্যে বেশ কিছু আসলে মানে কোশ্চিন আছে, সেই বিষয়গুলো আমরা বুঝে নিলেই আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখান থেকে যে 2 ধরনের সিকিউ হয়, তো প্রথম ধরনের যে সিকিউটা সেটা আমি রেখেছি 1 নম্বরে রেখেছি হচ্ছে লিমিটিং বিক্রিয়ক সম্পর্কিত। লিমিটিং বিক্রিয়ক সম্পর্কিত। তাহলে লিমিটিং বিক্রিয়ক সম্পর্কিত সিকিউ এখানে হচ্ছে প্রচুর পরিমাণে পাওয়া যাবে এবং এই লিমিটিং বিক্রিয়ক সম্পর্কিত সিকিউ এর মধ্যে আসলে আমি 9 ধরনের ম্যাথ রেখেছি এবং এই 9 ধরনের ম্যাথটা জানলে মোটামুটি আসলে আপনি মানে এই অধ্যায় থেকে যদি কোশ্চিন হয় মোটামুটি ধরা যায় যে ইনশাআল্লাহ পুরোটা কোশ্চিনের আপনি আনসার করতে পারবেন। তাহলে সেটা কেমন? এখান থেকে যে 1 নম্বর কোশ্চিনটা হয় বা 1 নম্বর ম্যাথটা হয় সেটা হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ নির্ণয়। পরিমাণ নির্ণয়। এবং এখান থেকে যে 2 নম্বর কোশ্চিনটা হয় সেটা হচ্ছে এটা হচ্ছে দ্রবণের লঘু দ্রবণের, পুরোপুরি দিয়ে দিই তাহলে সুবিধা হবে। লঘু দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। ঘনমাত্রা নির্ণয় এবং লঘু দ্রবণের ঘনমাত্রা নির্ণয় বলতে আমি যেটা বুঝলাম যে নরমালি একটা দ্রবণ আপনাকে দিয়ে দেওয়া হবে এবং এই দ্রবণের মধ্যে দেখা যাচ্ছে এক্সট্রা অ্যাডিশনাল মানে হচ্ছে যে পানি যোগ করা হবে, তাহলে তারা চাবে যে ঘনমাত্রাটা আসলে কি রকম ধরনের পরিবর্তন হলো, অথবা দেখা যাচ্ছে ঘনমাত্রা আপনাকে বলবে যে ঘনমাত্রা আসলে পরিবর্তিত ঘনমাত্রা এটা, তাহলে আসলে কি পরিমাণ পানি অ্যাড করা হয়েছিল। আসলে এই সম্পর্কিত ম্যাথের কথা আমি এখানে বললাম। এবং এখান থেকে 3 ধরনের সিকিউ, 3 নাম্বার সিকিউ, যে 3 নাম্বার যে ম্যাথটা পাওয়া যায় সেই ম্যাথটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক, এই লিমিটিং বিক্রিয়ক। এবং 4 নাম্বারটা হচ্ছে দ্রবণের প্রকৃতি। 5 নাম্বার হচ্ছে এখান থেকে লবণের পরিমাণ, পরিমাণ নির্ণয়। এখান থেকে 6 নাম্বার যে কোশ্চেনটা হবে সেটা হচ্ছে লবণের অণুর সংখ্যা। এবং এখান থেকে যে 7 নাম্বার কোশ্চেনটা হবে সেটি হচ্ছে লবণের পরমাণুর সংখ্যা নির্ণয়। এবং এখান থেকে 8 নাম্বার যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে লবণের অবশেষ, অবশেষ দেওয়া আছে। লবণের অবশেষ দেওয়া আছে বা পরিমাণ দেওয়া আছে, এরকম ধরনের একটা কোশ্চেন আপনাকে বলে দিবে লবণের পরিমাণ দেওয়া আছে। লবণের অবশেষ বা পরিমাণ দেওয়া আছে এবং এখান থেকে আপনাকে নির্ণয় করতে বলবে আসলে যে আসলে লবণের শতকরা পরিমাণ। তো লবণের শতকরা পরিমাণ নির্ণয় বলা হবে যে আসলে একটি লবণের অবশেষ দেওয়া আছে বা পরিমাণ দেওয়া আছে, সেখান থেকে সেই লবণের আসলে শতকরা পরিমাণ নির্ণয় করুন। আসলে এই ধরনের একটা কোশ্চেন পাওয়া যায় কিন্তু। এবার এখান থেকে যে 9 নাম্বার যে কোশ্চেনটা হয় সেই 9 নাম্বার কোশ্চেনটা হচ্ছে উৎপাদের, উৎপাদে যদি গ্যাসীয় উৎপাদ হয় কোনো কেউ মানে কোনো একটি দেখাচ্ছে ওখানে আসলে গ্যাসীয় উৎপাদ রয়েছে, কোনো একটি বিক্রিয়ায় উৎপাদে দেখা যাচ্ছে সাধারণত লবণে তৈরি হয়েছে এবং লবণের সাথে দেখা যাচ্ছে যে আরেকটি হচ্ছে গ্যাসীয় উৎপাদ রয়েছে। এরকম যদি গ্যাসীয় উৎপাদ থাকে সেই গ্যাসীয় উৎপাদের আয়তন নির্ণয়। এই সম্পর্কিত আসলে এক ধরনের ম্যাথ পাওয়া যায়। তাহলে আমরা এটাকে হচ্ছে একটা সিকিউ এর মাধ্যমে এটাকে ফেলে দিব আমরা, যে লিমিটিং বিক্রিয়ক রয়েছে সেটা হচ্ছে একটা সিকিউ এর আন্ডারে এই 9 ধরনের ম্যাথ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের যখন আপনারা যে অধ্যায় বাই যে এগুলো অধ্যায় অধ্যায় যে অধ্যায় থেকে অধ্যায় যে সলিউশন গুলো চলে আসবে, এটা হচ্ছে প্রত্যেক মানে দেখা যাচ্ছে আমরা নির্দিষ্ট দিনের ব্যবধানে হচ্ছে যে এগুলো সলিউশন দিব, তখন কিন্তু আপনারা আমাদের প্লেলিস্টে এই ধরনের ভিডিওগুলো পেয়ে যাবেন এবং এগুলোর অ্যানালাইসিস যে সলিউশন রয়েছে সেই সলিউশনগুলো আপনারা পেয়ে যাবেন। এবং এই সলিউশনের মধ্যে আমরা এটাকে আসলে একটা সিকিউর মাধ্যমে আসলে পুরোটাকে বর্ণনা করব। এবার হচ্ছে এখান থেকে যে 2 নাম্বার মানে 2 নাম্বার যে সিকিউর কথা এখানে বলা হচ্ছে, এই 2 নাম্বার সিকিউরটা হচ্ছে আসলে স্থূল সংকেত ও হচ্ছে আণবিক
সংকেত সম্পর্কিত সিকিউ, সম্পর্কিত সিকিউ। এই যে সিকিউ রয়েছে, স্থূল সংকেত এবং আণবিক সংকেত সম্পর্কিত সিকিউ, এই সিকিউ এর মধ্যে আসলে তিন ধরনের কোশ্চিন এসে থাকে। সেই তিন ধরনের কোশ্চিনের মধ্যে আমরা এক নম্বরে রেখে দিয়েছি হচ্ছে, এক নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে কোনো একটি মৌলের কোনো একটি যৌগের আণবিক ভর থেকে আণবিক ভর থেকে দেখাচ্ছে যে কোনো একটি যৌগের আণবিক ভর থেকে সেই যৌগের মানে সেই যৌগের শতকরা পরিমাণ, মানে সেই যৌগের মানে দেখা যাচ্ছে সেই যৌগের শতকরা পরিমাণ আসতে পারে, অথবা সেই যৌগের একটা যৌগমূলকের শতকরা পরিমাণ। মানে এই ধরনের আসলে একটা মানে সিকিউ এসে মানে অলরেডি একটা সিকিউ আসছে এই ধরনের। যেমন হচ্ছে যে সিকিউটা আসছিল সেটা হচ্ছে CH3CH2OH, মানে এটা হচ্ছে ইথানল। এই ইথানল থেকে আসলে টোটাল এর আণবিক ভর বের করতে হবে, এবং এখানে যে যৌগমূলকটা রয়েছে, হাইড্রক্সিল যে মূলকটা রয়েছে, OH মূলকটা রয়েছে, এই মূলকটা থেকে আসলে অ্যালকোহল মূলক থেকে আসলে OH মূলকের আসলে শতকরা পরিমাণ অলরেডি কিন্তু একটা কোশ্চিনে চাওয়া হয়েছে, মানে 2024 সালে মেবি কোশ্চিনটা আসছিল। তো যাই হোক, আমি এটা বোঝাতে চেয়েছি। এবার এখান থেকে যে 2 নাম্বার সিকিউটা হয়, মানে 2 নাম্বার যে কোশ্চিনটা হয়, সেই 2 নাম্বার কোশ্চিনটা হচ্ছে কোনো একটি মৌলের মানে দুঃখিত কোনো যৌগের মানে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ আসলে ওনারা দিয়ে রাখবেন, যে আসলে একটা নির্দিষ্ট পরিমাণ দিয়ে রাখবেন। সেই পরিমাণটা কোনো যৌগের নির্দিষ্ট পরিমাণ হতে কোনো যৌগের নির্দিষ্ট পরিমাণ হতে শতকরা সংযুতি, এবং এখান থেকে আসলে যে স্থূল সংকেতের বিষয়টা রয়েছে, যে কোনো যৌগের নির্দিষ্ট পরিমাণ হতে মানে হচ্ছে শতকরা পরিমাণ, এবং তা হতে দেখা যাচ্ছে স্থূল সংকেত, এবং তা হতে আবার দেখা যাচ্ছে আণবিক সংকেত। মানে এই ধরনের সিকিউগুলো হয়ে থাকে। এবং এখানে যে 3 নাম্বার যে সিকিউটা রাখা হয়েছে বা 3 নাম্বার যে কোশ্চিনটা রাখা হয়েছে, সেটা 3 নাম্বার কোশ্চিনটা হচ্ছে যে শতকরা সংযুতি হতে স্থূল সংকেত এবং তা হতে আণবিক সংকেত। এখানে শতকরা সংযুতি হতে আণবিক সংকেত। আসলে এই ষষ্ঠ অধ্যায় থেকে এর বাইরে আসলে আপনি সেরকম কোশ্চিন পাবেন না। মোটামুটি ষষ্ঠ অধ্যায়ের মধ্যে যত ধরনের সিকিউ রয়েছে বা সেই সিকিউগুলোর মধ্যে যত ধরনের কোশ্চিন আছে, আপনি অ্যানালাইসিস করলে এর বাইরে আসলে কোনো ধরনের কোশ্চিন পাবেন না। সো একটা স্টুডেন্ট যদি এই কোশ্চিনগুলো ভালো মতো সলভ করতে পারে, তাহলে আশা করা যায় যে তার ষষ্ঠ অধ্যায় থেকে ইনশাল্লাহ কোশ্চিন মানে আসলে কমন পড়বে। যদি এটা থেকে আসলে বোর্ড কোশ্চিন হয়, তাহলে সে আসলে সলিউশন করতে পারবে। এটাই ছিল আমার কথা। এবার হচ্ছে আমরা সপ্তম অধ্যায়টা দেখব। এখন আমরা কথা বলবো হচ্ছে সপ্তম অধ্যায় নিয়ে। এই সপ্তম অধ্যায় থেকে আসলে যে ধরনের সিকিউ গুলো হয়, আপনি যদি ওভারভিউলি দেখতে চান যে আসলে এখানে কত ধরনের সিকিউ হয়, তাহলে আপনি কিন্তু মোটামুটি এখান থেকে 4 ধরনের সিকিউ পাবেন, এবং এই 4 ধরনের সিকিউ এর মধ্যে কিন্তু বেশ কিছু কোশ্চিন পাওয়া যাবে। তাহলে আমরা সেটা আগে দেখব। এখান থেকে সপ্তম অধ্যায় থেকে আমরা যে প্রথম কোশ্চিনটা রেখেছি সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কিত। জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কিত। এই জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কিত যে সিকিউ গুলো রয়েছে বা যে কোশ্চিন গুলো রয়েছে, তার মধ্যে প্রথমে আমরা বলবো হচ্ছে সংযোজন বিক্রিয়ার কথা বলবো। সংযোজন বিক্রিয়া মানে এই অধ্যায় থেকে মানে জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কিত যদি আমরা সিকিউ গুলো অ্যানালাইসিস করি, আপনাকে এই সম্বন্ধিত যে কয়েকটা আমরা হচ্ছে যে বিক্রিয়ার কথা বলবো, এই বিক্রিয়াগুলোর সম্বন্ধে আপনার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আপনার যদি ক্লিয়ার কনসেপ্ট একটা ধারণা থাকে, তাহলেই মাত্র আপনি এখান থেকে জারণ বিজারণ যে বিক্রিয়া রয়েছে, এখান থেকে আপনি সিকিউ এর আনসার করতে পারবেন। তাহলে প্রথমে আমরা রেখেছি সংযোজন বিক্রিয়া, এবং এখান থেকে একটা সিকিউ আসছে সংযোজন এবং সংশ্লেষণ নিয়ে, সেটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে সংযোজন বিক্রিয়া, আর 2 নম্বরে আমরা বলতে পারি যে সংশ্লেষণ বিক্রিয়া, এবং 3 নম্বরে আমরা বলতে পারি হচ্ছে বিয়োজন বিক্রিয়া। 4 নম্বরে এখান থেকে যে কোশ্চিনটা হয় সেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া,
এবং এখান থেকে 5 নাম্বার দহন বিক্রিয়া। 6 নাম্বার যে কোশ্চেনটা আমরা রেখেছি এখান থেকে সেটা হচ্ছে মরিচার বিক্রিয়া। মরিচার বিক্রিয়া মানে আসলে মরিচাটা কেমনে পড়ে এটাও কিন্তু মানে একটা মানে বোর্ড কোশ্চেনের মধ্যে আমরা পেয়েছি যে আসলে মরিচার বিক্রিয়াটা আসলে কিভাবে হয় এই ধরনের কিন্তু কোশ্চেনটা পাওয়া গেছে। তো আমরা এখানে এটা জারণ বিজারণ বিক্রিয়ার অন্তর্গত করে দিয়েছি যে জারণ মরিচার বিক্রিয়াটাও কিন্তু আসে। তো এটা আমাদেরকে জানতে হবে। এবার এখান থেকে যে 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে শ্বসন বিক্রিয়া। শ্বসন বিক্রিয়া অনেক সময় দেখা যাচ্ছে আপনাকে এমসিকিউতে বলা হবে যে আসলে এই উল্লেখিত বিক্রিয়াগুলো আসলে কোন ধরনের বিক্রিয়ার মধ্যে পড়ে, তখন আপনাকে কিন্তু অবশ্যই বলতে হবে যে এগুলো আসলে জারণ বিজারণ বিক্রিয়ার মধ্যে পড়ে। তো এটা ছিল হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কিত সিকিউ গুলো, মানে সিকিউ এর মধ্যে যে কোশ্চেন গুলো পাওয়া যায় সেগুলো মোটামুটি এগুলোর অন্তর্গত। এবং এখান থেকে আমরা যে 2 নম্বর কোশ্চেনটা রেখেছি, 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে নন রিডক্স রিঅ্যাকশন। নন রিডক্স রিঅ্যাকশন, এই নন রিডক্স রিঅ্যাকশন থেকে কিন্তু আসলে এখান থেকে মানে ব্যাপক কোশ্চেন হয়। নন রিডক্স রিঅ্যাকশন বলতে যেটা আসলে জারণ বিজারণ বিক্রিয়া নয় সেটাকে আমরা বুঝে থাকি। এবং এই নন রিডক্স বিক্রিয়া থেকে যে কোশ্চেন গুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে আমরা 1 নম্বরে বলতে পারি যে 1 নম্বর হচ্ছে এখানে প্রশমন বিক্রিয়ার কথা আমরা জানি, প্রশমন বিক্রিয়া। এবং এখানে আমাদের 2 নম্বরে যেটা জানতে হবে সেটা হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া। অধঃক্ষেপণ বিক্রিয়া আমরা জানি যে আমাদের বইয়ে কিন্তু টোটাল যদি অ্যানালাইসিস করা হয় তাহলে এখানে আসলে যে অধঃক্ষেপণ বিক্রিয়াগুলো রয়েছে টোটাল আমরা 7 থেকে 8টা পেতে পারি। আমার যদি ভুল নয় মোটামুটি 7টা বিক্রিয়া রয়েছে। এই 7টা অধঃক্ষেপণ বিক্রিয়া কিন্তু আমাদেরকে জানতে হবে। এখান থেকে আসলে 3 নাম্বার যে বিক্রিয়াটা আমরা রেখেছি আর কি এখানে সেটা হচ্ছে পানির বিশ্লেষণ। পানির বিশ্লেষণ, বিশ্লেষণ বিক্রিয়া। এখান থেকে 4 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে পানির যোজন বিক্রিয়া। যোজন বিক্রিয়া। এখান থেকে 5 নম্বর যে কোশ্চেনটা পাওয়া যায় সেটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। সমানুকরণ বিক্রিয়া। 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। এখান থেকে 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। আমাদেরকে এই বিক্রিয়াগুলো সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে। আমরা যদি ক্লিয়ার কনসেপ্ট রাখি তাহলে এখান থেকে আসলে যে ধরনের সিকিউ হোক না কেন সেটা আমরা মানে উত্তর করতে পারবো। আসলে কোশ্চেনগুলো কেমনে হয় দেখা যাচ্ছে আপনি যদি প্রশমন বিক্রিয়া চিনেন বা অধঃক্ষেপণ বিক্রিয়া বা পানির বিশ্লেষণ বিক্রিয়া, আসলে এই বিক্রিয়াগুলোকে বেশ মানে আপনার 2টা বিক্রিয়া দেখাচ্ছে দিয়ে দিচ্ছে অথবা একটা বিক্রিয়া আপনাকে দিয়ে দেওয়া হবে এবং এই বিক্রিয়াগুলো থেকে আপনাকে বলা হবে যে আসলে এই বিক্রিয়াটা আসলে কোন ধরনের বিক্রিয়ার অন্তর্গত। তখন কিন্তু আমাদেরকে এটা অ্যানালাইসিস করতে সুবিধা হবে যদি আমরা এখান থেকে এই 6টা রিঅ্যাকশন যদি জানি এবং এখান থেকে যদি আমরা এই 7টা রিঅ্যাকশন জানি। আশা করি বিষয়টা আমি বুঝতে পারছি। এখান থেকে যে 3 নাম্বার সিকিউটা হয়, 3 নাম্বার সিকিউ আমরা বলতে পারি এখানে জারণ সংখ্যা নির্ণয়। জারণ সংখ্যা নির্ণয়। তো জারণ সংখ্যা নির্ণয় যে জারণ বিজারণ বিক্রিয়া রিলেটেড আমাদের এই প্লেলিস্টে মোটামুটি 8টা মতো ভিডিও রয়েছে। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। সেখানে কিন্তু জারণ সংখ্যা নির্ণয়ের যে নরমাল নিয়ম রয়েছে বা নরমাল যে যৌগগুলো আছে সাধারণ যৌগগুলো, এই যৌগগুলো জারণ সংখ্যা নির্ণয়ের যে মানে সাধারণ নিয়ম রয়েছে সেগুলো আছে এবং ব্যতিক্রমধর্মী বেশ কিছু মানে হচ্ছে যৌগের আসলে জারণ সংখ্যাও সেখানে নির্ণয় করা রয়েছে। আপনারা চাইলে সেখান থেকে আসলে ভিডিওটা দেখে নিতে পারেন। এবার এইটা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। এখানে 4 নম্বর যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে লা শাতলের নীতি থেকে। লা শাতেলিয়া 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে লা শাতেলিয়ার নীতি। শাতেলিয়ার নীতি। এই লা শাতেলিয়ার নীতি থেকে আসলে এটা কিন্তু সিকিউ। এই সিকিউ এর আন্ডারে কিন্তু আসলে 3 ধরনের কোশ্চেন আমরা পেয়ে থাকি। সেই 3 ধরনের কোশ্চেন যদি আমরা একটু অ্যানালাইসিস করি, প্রথমে যে কোশ্চেনটা পাবো সেটা হচ্ছে মানে কোনো একটা আপনাকে রাসায়নিক বিক্রিয়া দিয়ে দেওয়া হবে এবং এই রাসায়নিক বিক্রিয়াতে আপনাকে বলা হবে যে আসলে এই লা শাতেলিয়ার নীতি আসলে তাপের প্রভাব কি রয়েছে বা তাপমাত্রার যে প্রভাব রয়েছে সেটার কথা এখানে বলা হবে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি এখানে বলা হবে আপনাকে হচ্ছে তাপমাত্রার যে প্রভাব রয়েছে, তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার যে প্রভাব সেই বিষয়টা তাহলে আমরা বলতে পারি যে তাপমাত্রার প্রভাব থেকে আসলে 2 ধরনের বিক্রিয়ার যে প্রভাবটা, যেমন হচ্ছে আমরা জানি যে যেগুলো হচ্ছে ডেল এইচ নেগেটিভ হবে এবং ডেল এইচ পজিটিভ হবে, মানে তাপ উৎপাদী এবং তাপহারী যে বিক্রিয়া রয়েছে সেখানে প্রয়োগটা তারা চাবে আর কি। তাহলে তাপমাত্রার প্রভাবের বিষয়টা এখানে চাওয়া হবে একটা সিকিউ এর মধ্যে, মানে একটা কোশ্চেনের মধ্যে, এবং অপর কোশ্চেনে আপনার কাছে চাওয়া হতে পারে যে চাপের প্রভাবটা, চাপের প্রভাব মানে কোনো একটি বিক্রিয়া দিয়ে সেখানে আসলে চাপের প্রভাবটা আসলে কেমন হতে পারে, সেখানে উৎপাদ পাওয়া যাবে কিনা, এই ধরনের কোশ্চেনটা একটা হবে চাপের প্রভাব।
এখান থেকে 3 নাম্বার যে কোশ্চেনটা পাওয়া যায় সেটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাব। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এই মোটামুটি এই 4 ধরনের যে মানে সিকিউ গুলো আছে এগুলো করলেই মোটামুটি আমরা মানে এখান থেকে ইনশাআল্লাহ কমন পেয়ে যাব এবং হচ্ছে যে কোশ্চেন গুলো অ্যানালাইসিস মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা দেখব হচ্ছে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে আসলে আমরা যে ধরনের সিকিউ গুলো পাই এবং এই সিকিউ এর আন্ডারে আসলে যত ধরনের কোশ্চেন গুলো আছে সেগুলোকে যদি আমরা অ্যানালাইসিস করি এখান থেকে মোটামুটি মানে 6 ধরনের কোশ্চেন পাওয়া যাবে। তাহলে সেই 6 ধরনের কোশ্চেনের মধ্যে আমরা প্রথমে যে কোশ্চেনটাকে রেখেছি এটা হচ্ছে ডেল এইচ মানে তাপ শক্তি নির্ণয় বা ডেল এইচ এর মান নির্ণয় সম্পর্কিত ম্যাথ। ডেল এইচ এর মান নির্ণয় সম্পর্কিত ম্যাথ এখান থেকে আসলে 2 ধরনের ম্যাথ হয়। একটা হচ্ছে আপনার বন্ধন শক্তি সম্পর্কিত বন্ধন শক্তি সম্পর্কিত আমরা জানি যে এখানে হচ্ছে ডেল এইচ ইজ ইকুয়াল টু বি1 মাইনাস বি2, মানে এই সূত্র প্রয়োগ করে আমাদের সেই বন্ধন শক্তির মান নির্ণয় করতে হবে। এবং এখানে আরেকটা কোশ্চেন মানে আগে বেশ কিছু মানে বোর্ড কোশ্চেন আগে আসলে দেখা গেছে যে ওটা অ্যানালাইসিস করে যে বন্ধন শক্তির সাথে অভ্যন্তরীণ শক্তির ম্যাথটা মাঝে মাঝে দেয়। অভ্যন্তরীণ শক্তি, কিন্তু এই যে অভ্যন্তরীণ শক্তি সম্পর্কিত যে ম্যাথ রয়েছে এবং এখান থেকে যে ডেল এইচ এর মান নির্ণয় এটা কিন্তু তুলনামূলক খুবই কম আসে, মেইনলি বন্ধন শক্তি থেকে আসে। কিন্তু অভ্যন্তরীণ শক্তি থেকেও যেহেতু দেখা যায় তো আমরা বলতে পারি এখানে হচ্ছে ই2 মাইনাস ই1। আমাদেরকে এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। তাহলে ডেল এইচ সম্পর্কিত ম্যাথ এই ধরনের সিকিউ আসে এবং এখানে 2 নাম্বার যে সিকিউটা আমরা রেখেছি এবং এইটার মধ্যে আসলে আমরা বেশ কিছু ধরনের কোশ্চেন পেয়ে যাব। যেমন হচ্ছে যে এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত বেশ কিছু আপনি সিকিউ দেখবেন যে তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত রয়েছে এবং এই তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত যে সিকিউ গুলো রয়েছে এটাকে আমরা আসলে 2 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে লবণের তড়িৎ বিশ্লেষণ এবং আরেকটা আমরা এখানে পাবো হচ্ছে পানির তড়িৎ বিশ্লেষণ। এই যে লবণের তড়িৎ বিশ্লেষণ রয়েছে এই লবণের তড়িৎ বিশ্লেষণ থেকে আসলে আমরা যে সোডিয়াম ক্লোরাইডের কথা জানি, সোডিয়াম ক্লোরাইড থেকে আসলে 3 ধরনের তড়িৎ বিশ্লেষণ হয়, সেটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে 1 নম্বর আমরা বলবো এখানে লবণের তড়িৎ বিশ্লেষণে গলিত সোডিয়াম ক্লোরাইড এর তড়িৎ বিশ্লেষণ এবং 2 নম্বরে আমরা জানি এখানে যে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ এবং এখান থেকে যে 3 নাম্বারটা পাওয়া যায় সেটা হচ্ছে যে ডাইলিউট সোডিয়াম ক্লোরাইড রয়েছে বা হচ্ছে পাতলা যে সোডিয়াম ক্লোরাইড আছে এটার হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এটা ছিল যে হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত এবং এখান থেকে যে 3 নাম্বার কোশ্চেনটা পাওয়া যায় সেই 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে গ্যালভানিক কোষ আমরা বলতে পারি অথবা বলতে পারি ইলেকট্রোপ্লেটিং মানে যে তড়িৎ প্রলেপনের বিষয়টা রয়েছে প্রলেপন। এই তড়িৎ প্রলেপন সম্পর্কিত একটা আসলে কোশ্চেন দেখা যায় মাঝে মাঝে বোর্ড কোশ্চেন এটা এসে থাকে। এটা হচ্ছে 3 নম্বর আমরা রেখেছি। এখানে 4 নম্বর কোশ্চেনের কথা যদি আমরা বলি 4 নম্বর আমরা পেয়ে যাবো এখান থেকে হচ্ছে গ্যালভানিক কোষ, গ্যালভানিক যে সেল রয়েছে সেটা। এবং 5 নম্বর যে সিকিউটা এখানে যে কোশ্চেনটা হয়ে থাকে সেটা হচ্ছে ব্যাটারি সম্পর্কিত। এখান থেকে 6 নম্বর যে কোশ্চেনটা হয় সেই 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয়। রক্তে গ্লুকোজ এর যে পরিমাণ নির্ণয় সম্পর্কিত আছে না সেই বিষয়টা। মানে এখান থেকে আমাদেরকে বলা হবে যে আসলে রক্ত থেকে আসলে গ্লুকোজের পরিমাণটা আসলে কেমন নির্ণয় করে আপনি আসলে ডায়াবেটিক্স মানে কোনো একটা পার্সন থেকে রক্ত নিয়ে সেই রক্তটাকে অ্যানালাইসিস করে মানে সেই রক্তের গ্লুকোজটাকে অ্যানালাইসিস করে আসলে আমরা বলে দিব যে আসলে এটা আসলে ডায়াবেটিক্স রোগী হবে কিনা। মানে এই বিষয়টা আসলে এই বিষয় সম্পর্কিত এই সিকিউটা যদিও আসে নাই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। বাকি সিকিউগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসছে। আমরা জানি যে তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত এই সিকিউটা প্রচুর পরিমাণে আসে, তারপর হচ্ছে ইলেকট্রোপ্লেটিং আসে আর ডেল এইচ এর মান নির্ণয় তো আসে, এটা আমরা জানি। এবং এখান থেকে গ্যালভানিক সেল রিলেটেড এই কোশ্চেনগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে। সো এগুলো একটা কোশ্চেনে কিন্তু অবহেলা করার মতো কোশ্চেন নয়। তো মোটামুটি এই 6টা কোশ্চেন আমরা হচ্ছে অষ্টম অধ্যায় থেকে পেয়ে থাকি। এখন আমরা দেখবো হচ্ছে নবম অধ্যায়ে আসলে কোন ধরনের কোশ্চেন গুলো আসে। আমরা নবম অধ্যায় থেকে যে কোশ্চেন গুলো রেখেছি এর প্রথম কোশ্চেনটা হচ্ছে
আমরা বলতে পারি যে ক্ষার ও ক্ষারকের মধ্যে পার্থক্য। এই কোশ্চেনটা আসলে মানে আগের যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেন গুলোতে কিন্তু একটা খ মার্কের কোশ্চেন আসতো। এখন ইদানিং দেখা যাচ্ছে যে ক্ষারকের মধ্যে পার্থক্য বা এই বিষয়টা কিন্তু গ মার্কের কোশ্চেনেও আসতেছে। সো এটা আমরা রেখেছি প্রথম কোশ্চেন। এখান থেকে 2 নম্বর যে কোশ্চেনটা পাবো সেটা হচ্ছে অধক্ষেপণ। অধক্ষেপণ শনাক্তকরণ, অধক্ষেপণ শনাক্তকরণ বা হচ্ছে আমরা এখানে আসলে আয়নও বলতে পারি, আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণ এখান থেকে আসলে জানি যে আমরা মোটামুটি আমাদের এই নবম অধ্যায়ে টোটাল হচ্ছে যে 5টা রিঅ্যাকশন রয়েছে। যদি আমরা সেই 5টা রিঅ্যাকশন করে রাখতে পারি এখান থেকে, সেই অধক্ষেপণ শনাক্তকরণের সেই পরীক্ষাটা হয়ে যাবে। এবং আমাদের কিন্তু এখান থেকে কিন্তু মানে সপ্তম অধ্যায়ে কিন্তু আরো 2টা রিঅ্যাকশন ছিল অধক্ষেপণের। তো এখান থেকে 5টা আর ওখান থেকে 2টা, টোটাল 7টা করলে কিন্তু আমাদের মানে অধক্ষেপণ শনাক্তকরণ এবং আয়ন শনাক্তকরণের বিষয়টা আমাদের হয়ে যাবে। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন স্পেসিফিক ভাবে দেখা যায়, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাসের শনাক্তকরণ পরীক্ষা। শনাক্তকরণ পরীক্ষা মানে এই কোশ্চেনটা কিন্তু প্রচুর পরিমাণে আসতেছে বোর্ড কোশ্চেনে। এটা হচ্ছে যে আপনি অ্যানালাইসিস করলে 3-4টা সিকিউ এর মধ্যে কিন্তু আপনি এই যে কার্বন ডাই অক্সাইডের যে শনাক্তকরণ পরীক্ষা, এটা কিন্তু এসেছে। মানে আপনাকে যেটা দেওয়া হবে যে একটা নরমালি একটা রাসায়নিক বিক্রিয়া দেওয়া হবে এবং সেই রাসায়নিক বিক্রিয়া থেকে উৎপাদে দেখা যাচ্ছে কার্বন ডাই অক্সাইড আসবে, মানে উৎপাদ তৈরি হবে এবং সেই কার্বন ডাই অক্সাইডকে দেখা যাচ্ছে এক্স একটা গ্যাস দিয়ে নামকরণ করা হবে এবং বলবো যে এক্স গ্যাসটি যে মানে হচ্ছে একটা নির্দিষ্ট মানে কার্বন ডাই অক্সাইড গ্যাস ছিল, এটাকে আপনি প্রমাণ করতে পারবেন বা আসলে এই গ্যাসটি কোন ধরনের গ্যাস আপনি প্রমাণ করেন। এই ধরনের কোশ্চেনটা কিন্তু মোটামুটি ভালোই দেখা যায়, সেটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটা। এখান থেকে আসলে যে 3 নম্বর কোশ্চেনটা ছিল, সেই 3 নম্বর কোশ্চেন হিসেবে আমরা যেটা রেখেছি এখানে, সেটা হচ্ছে অক্সাইডের জলীয় দ্রবণের প্রকৃতি। জলীয় দ্রবণের প্রকৃতি। তো অক্সাইডের জলীয় দ্রবণের প্রকৃতি থেকে আসলে মানে কোন ধরনের কোশ্চেন গুলো আসে, এখান থেকে যে কোশ্চেন গুলো আসে, 1 নম্বর হচ্ছে আপনাকে ধাতুর অক্সাইডের জলীয় দ্রবণের প্রকৃতি জানতে হবে। এবং 2 নম্বর আপনাকে জানতে হবে অধাতুর অক্সাইডের জলীয় দ্রবণের প্রকৃতি। এবং 3 নম্বর আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে উভধর্মী যে অক্সাইড গুলো আছে না, উভধর্মী অক্সাইড সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। এবং উভধর্মী অক্সাইডের মধ্যে আমাদের সব থেকে বেশি পরিমাণে যেটা আসে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। এটা কিন্তু পরীক্ষা আমাদের উভধর্মী অক্সাইডের মানে এটা যে উভধর্মী অক্সাইড এটা কিন্তু প্রমাণ করতে আসে। তো এটা মিনিমাম আমাদেরকে জানতে হবে। এবার হচ্ছে ধাতুর অক্সাইডগুলোর জলীয় দ্রবণের প্রকৃতি আমরা জানি নরমালি এটা হচ্ছে ক্ষারীয় হয় এবং অধাতুর জলীয় দ্রবণে অধাতুর অক্সাইডের জলীয় দ্রবণ সেটা কিন্তু অ্যাসিডীয় হয় একটা। এবং এদের মধ্যে কোনটা আবার হচ্ছে যে উভধর্মী হতে পারে, সেটার জন্য এটা আর কি নাও হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এবং স্পেসিফিক ভাবে যে অধাতুর অক্সাইডগুলো রয়েছে, এই অধাতুর অক্সাইডের মধ্যে আমাদেরকে হচ্ছে যে 3টা গ্যাসকে স্পেসিফিক ভাবে মাথায় রাখতে হবে এবং এদের জলীয় দ্রবণের প্রকৃতি আসলে মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে সেটা হচ্ছে 1 নম্বরে আমরা বলতে পারি কার্বন ডাই অক্সাইড, 2 নম্বরে আমরা বলতে পারি যে অ্যামোনিয়া গ্যাস এবং হচ্ছে ক্লোরিন গ্যাস। এই তিনটা হচ্ছে যে গ্যাস রয়েছে, এই 3টা গ্যাসের জলীয় দ্রবণের প্রকৃতি মাস্ট মাথায় রাখতে হবে, কারণ এটা প্রচুর পরিমাণে পরীক্ষা আসে। আমরা জানি যে এগুলো জলীয় দ্রবণের প্রকৃতি আসলে অ্যাসিডীয় হয়। এটা ছিল হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন। এখান থেকে যদি 4 নম্বর কোশ্চেনের কথা আমরা বলি, সেই 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে এখান থেকে পিএইচ সম্পর্কিত। পিএইচ সম্পর্কিত থেকে মোটামুটি 4 ধরনের কোশ্চেন পাওয়া যায়। সেই কোশ্চেনগুলো যদি আমরা বলি এখান থেকে, 1 নম্বর কোশ্চেনটা হবে পিএইচ এর ম্যাথ। আমাদের কিন্তু কোনো বোর্ড কোশ্চেনে কিন্তু পিএইচ এর ম্যাথ আসে নাই, কিন্তু হচ্ছে আমাদের এই অধ্যায়ে কিন্তু পিএইচ নির্ণয়ের যে সূত্রটা রয়েছে, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস আয়ন, এই সূত্রটা কিন্তু আমাদের বইয়ে আছে। সো এটাকে অবহেলা করলে চলবে না। দেখা যাচ্ছে সামনে কোনো বোর্ড কোশ্চেনে পিএইচ এর ম্যাথ সম্পর্কিত কোশ্চেনগুলো দেখা যেতে পারে। সো এটাকে আমরা হচ্ছে 1 নম্বরে রেখেছি। এবং এখান থেকে 2 নম্বর যে কোশ্চেনটা সেটা হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে জীবদেহে পিএইচ। 3 নম্বর হচ্ছে প্রসাধনী ক্ষেত্রে যে পিএইচ এর গুরুত্ব আছে না, সেটার কথা এখানে বলা হচ্ছে। এবং 4 নম্বর আমরা রেখেছি এখানে, 4 নম্বর হিসাবে রেখেছি হচ্ছে কৃষি ক্ষেত্রে।
এই কনসেপ্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু সিকিউতে এসেছে। যেমন হচ্ছে যে জীবদেহে পিএইচ এর গুরুত্ব, প্রচুরের ক্ষেত্রে পিএইচ এর গুরুত্ব এবং কৃষি ক্ষেত্রে পিএইচ এর গুরুত্ব। স্পেসিফিক ভাবে আমি বলে দিতে পারি যে আসলে কৃষি ক্ষেত্রে যে পিএইচ এর গুরুত্ব এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় কিন্তু আসে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের 4 নাম্বার মানে সিকিউ, মানে 4 নাম্বার সিকিউ সম্পর্কিত যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেন গুলো ধারাবাহিক ছিল এটা। এবার যদি আমি আপনাকে 5 নাম্বার সিকিউ সম্পর্কে বলি, এই 5 নাম্বার সিকিউটা মানে যেভাবে আসে সেটা হচ্ছে প্রশমন বিক্রিয়া সম্পর্কিত। প্রশমন বিক্রিয়া সম্পর্কিত এবং প্রশমন বিক্রিয়া সম্পর্কিত এখানে যে আমরা কোশ্চেন গুলো পাই, 1 নম্বরে বলতে পারি এটা হচ্ছে আমাদের পাকস্থলীতে, মানে পাকস্থলী পাকস্থলীতে যে আসলে প্রশমন বিক্রিয়ার যে গুরুত্ব রয়েছে, প্রশমন বিক্রিয়া আমরা আসলে এটার কথাই বলতেছি যে আমাদের পাকস্থলীতে যে প্রশমন বিক্রিয়ার গুরুত্বের বিষয়টা বলা হচ্ছে যে নর্মালি আমাদের পাকস্থলীতে কি হয়, অ্যাসিড ক্ষার রিঅ্যাকশন হয়। কিন্তু আমরা যখন গ্যাস্ট্রিকে ভুগি তখন কিন্তু আমরা কি খাই, আমরা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অ্যান্টাসিড খাই যেখানে কিন্তু আসলে ক্ষারীয় দ্রবণ রয়েছে। তাহলে সেক্ষেত্রে এই পাকস্থলীতে প্রশমন বিক্রিয়ার গুরুত্বটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা প্রচুর পরিমাণে আসে। এবং এখান থেকে 2 নম্বর যে কোশ্চেনটা পাবো সেটা হচ্ছে দাঁতের ক্ষেত্রে, দাঁতের ক্ষেত্রে দাঁতের ক্ষেত্রে প্রশমন বিক্রিয়ার গুরুত্ব। এবং এখান থেকে 3 নম্বর যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে। এবং এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্রশমন বিক্রিয়ার মানে হচ্ছে কোনো একটা এলাকায় যদি অ্যাসিড বৃষ্টি হয়ে থাকে তাহলে সেখানে দেখা যাচ্ছে পিএইচ এর মান কমে গেল, তাহলে কিন্তু আসলে নর্মালি এই যে জমিতে ফসল ফলানোর বিষয়টা এটা কিন্তু আসলে ভালো মতো ফলবে না। সেক্ষেত্রে আমাদের কি দিতে হবে, প্রশমন বিক্রিয়া সেখানে দিয়ে আসলে সেটার পিএইচটা যেটা নর্মাল হওয়া দরকার মাটির, যাতে শস্যের পরিমাণ ভালো মতো তৈরি হয়, উৎপাদন হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে সেই পিএইচে নিয়ে আসতে হবে। আর ওই পিএইচে নিয়ে আসতে হলে কি হতে হবে, আমাদেরকে প্রশমন বিক্রিয়া দেওয়ার চেষ্টা করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে এটা ছিল আমাদের 5 নম্বর বিক্রিয়া, যে প্রশমন বিক্রিয়া। এখান থেকে 6 নম্বর যে কোশ্চেনটা পাই আমরা, 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে মানে 6 নম্বর কোশ্চেনটা যদি আমি স্পেসিফিক ভাবে বলি, এটা কিন্তু আপনার হচ্ছে অ্যাসিড বৃষ্টি সম্পর্কিত। অ্যাসিড বৃষ্টি সম্পর্কিত। এই অ্যাসিড বৃষ্টি কিন্তু আমাদেরকে জানতে হবে অ্যাসিড বৃষ্টি সম্পর্কিত কোন কোন মানে হচ্ছে গ্যাসের জন্য অ্যাসিড বৃষ্টি হয়, অ্যাসিড বৃষ্টির আসলে ক্ষতিকর যে প্রভাব রয়েছে পরিবেশের উপরে, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের ভালো মতো জানতে হবে যে অ্যাসিড বৃষ্টি সম্পর্কিত মানে অ্যাসিড বৃষ্টিটা কেমনে তৈরি হয় বা ক্ষতিকর যে প্রভাব রয়েছে, ক্ষতিকারক প্রভাব বা ক্ষতিকর প্রভাব, এই যে ক্ষতিকর প্রভাব রয়েছে এই বিষয়টা আমাদেরকে ভালো মতো জানতে হবে। এখান থেকে 7 নম্বর যে কোশ্চেনটা আমরা রেখেছি, 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে কোনো বিক্রিয়ায় উৎপন্ন যৌগগুলোর ধর্মের অ্যানালাইসিস বা উৎপন্ন যৌগগুলোর হচ্ছে প্রকৃতি অ্যানালাইসিস বা বিশ্লেষণ। মানে কোনো একটি রাসায়নিক বিক্রিয়া হলো, এই রাসায়নিক বিক্রিয়া যে উৎপাদটা তৈরি হয়েছে সেই উৎপাদের মধ্যে মানে কি ক্ষার আছে বা কি মানে ক্ষারের ধর্ম প্রদর্শন করে বা কি অ্যাসিডের ধর্ম প্রদর্শন করে, এই বিষয়গুলো কিন্তু এটাতে বলা হয়েছে। এবং এই ধরনের সিকিউ কিন্তু অলরেডি বোর্ড কোশ্চেনে এসেছে যে একটা রাসায়নিক বিক্রিয়া দিয়ে তাদের ধর্মের মানে উৎপাদের ধর্মের প্রকৃতি অ্যানালাইসিস। এটা হচ্ছে 7 নম্বর সিকিউ। এখান থেকে যে 8 নম্বর সিকিউ বা সিকিউ এর যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনটা আমরা রেখেছি এখানে খড়পানি রিলেটেড। খড়পানি আমরা জানি খড়পানি থেকে 2 ধরনের কোশ্চেন আসে। একটা খড়পানি হচ্ছে আপনার যে অস্থায়ী খড় আছে, অস্থায়ী খড়পানি। এবং 2 নম্বর যে সিকিউটা এখান থেকে হয় বা কোশ্চেনটা হয় সেই 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে স্থায়ী খড়। মানে এই বিষয়টা আপনারা জানতে হবে। এবং এই খড়পানি টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে দেখা যাচ্ছে আমাদের যে 9 নম্বর অধ্যায় আছে, 9 নম্বর থেকে যে 12 নম্বর অধ্যায় ছিল না, এই দুইটার সঙ্গে 2টা টপিককে এক জায়গাতে মানে লাগাই দেওয়া হবে বা জোড়া দেওয়া হবে। এবং জোড়া দিয়ে বলা হবে যে একটা সাবান এবং দেখা যাচ্ছে একটা ডিটারজেন্ট নিয়ে যে 2টা পরিষ্কারক হিসেবে কাজ করতেছে, তাহলে একটা হচ্ছে পরিষ্কার ভালো মতো হচ্ছে, অপরটি ভালো মতো পরিষ্কার হচ্ছে না। এবার আপনাকে বলা হবে যে এটার মধ্যে মানে যে একটি পরিষ্কার হচ্ছে অপরটি হচ্ছে, এটার কারণ কি? তখন আমরা জানি যে নিশ্চয় বলে দেবো এটার কারণ হচ্ছে খড় বা খড়পানি। এবার বলা হবে যে এটির মধ্যে মানে এটাকে পরিষ্কার করার জন্য আমাদের হচ্ছে যে সাবান নাকি ডিটারজেন্ট কোনটা বেশি উত্তম পরিষ্কার হিসেবে কাজ করবে, তখন কিন্তু আমরা নিশ্চিতভাবে বলে দিব যে খড় পানিতে কিন্তু ভালো মতো কাজ করে কিন্তু ডিটারজেন্ট। এই কোশ্চেনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তাহলে খড় পানি রিলেটেড স্থায়ী খড় এবং অস্থায়ী খড় এই বিষয়গুলো আমরা মানে ধারাবাহিক যে
আমাদের যে সলিউশন ক্লাসগুলো থাকবে, এই সলিউশন ক্লাসের মধ্যে আপনি এগুলো মানে পুঙ্খানুপুঙ্খানুভাবে এগুলোর আসলে উত্তর পেয়ে যাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এবার হচ্ছে আমরা দশম অধ্যায় নিয়ে কথা বলবো, এবং দশম অধ্যায়টা হচ্ছে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে যে বেশ বেশ কয়েক বছর থেকে যেহেতু আমাদের সিলেবাসে ছিল না, দশম অধ্যায়কে ভালো মতো অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা এখন আলোচনা করবো হচ্ছে 10 নম্বর অধ্যায় নিয়ে, এবং 10 নম্বর অধ্যায় থেকে আসলে কোন ধরনের সিকিউ গুলো হয় আমরা যদি লেখা শুরু করি, তাহলে প্রথমে আমরা যে বিষয়টা মানে রাখছি আর কি, মানে এই অধ্যায় থেকে কোশ্চিন যদি আপনাকে করতে হয়, মানে কোশ্চিনে আনসার করবেন এরকম যদি আপনার নিয়ত থাকে, তাহলে আপনাকে আসলে মেনলি চারটা জিনিস আপনাকে মুখস্থ রাখতে হবে। মানে চারটা বিষয় যদি মুখস্থ না রাখেন, তাহলে এই অধ্যায় থেকে আসলে কোন ধরনের কোশ্চিনটা বা কি চাওয়া হয়েছে আপনি কিন্তু সেটাই বুঝবেন না। তাহলে সেই বিষয়গুলো আগে দেখি। তাহলে প্রথমে আমরা লিখছি এখানে হচ্ছে যে চারটা বিষয় মাথায় রাখতে হবে, চারটি বিষয় মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে সেই চারটা বিষয় কি? এক নম্বরে আপনার যে দেখবেন যে ভূত্বকের যে একটা চার্ট আছে না, ভূত্বকের চার্ট, এই ভূত্বকের চার্টটা আপনার মাথায় রাখতে হবে, এবং ভূত্বকের চার্ট থেকে সবগুলো না, আপনাকে স্পেসিফিক ভাবে এখানে কোনটা কোনটা ধাতু রয়েছে সেটা আপনার মাথায় রাখতে হবে। আর যারা আমরা ফাঁকিবাজ আছি একটু, তাদের জন্য আমি বলে রাখতেছি, কিন্তু এর দায়ভার কিন্তু আমার না। যেমন হচ্ছে আপনি মাথায় রাখবেন হচ্ছে যে পটাশিয়াম মিনিমাম, ক্যালসিয়াম এবং আয়রন, এই তিনটার যে পরিমাণটা রয়েছে এটা কিন্তু আসলে বোর্ড কোশ্চেনে আসছে। সো মোটামুটি এই তিনটা মাথায় রাখতে হবে। তাছাড়া আরো দেখা যাচ্ছে ম্যাগনেসিয়াম বা অ্যালুমিনিয়াম আছে, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখা জরুরি। বাট এই তিনটে কিন্তু মাস্ট মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ভূত্বকের চার্ট থেকে আমাদের এটা মুখস্থ রাখতে হবে যেটা আসলে কত পার্সেন্টেজ করে থাকে। এবার হচ্ছে 2 নম্বরে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ধাতুর ধাতুর একটি টেবিল, মানে ধাতুর সক্রিয়তার যে টেবিলটা আছে না, সক্রিয় সক্রিয়তার সক্রিয়তা, ধাতুর যে সক্রিয়তার টেবিলটা ছিল সেটা মানে মেইনলি হচ্ছে এখান থেকে একটি চার্ট এবং তিনটি টেবিল মাথায় রাখতে হবে। সেই তিনটি টেবিলের মধ্যে প্রথম টেবিল আমি আলোচনা করতে পারি ধাতুর যে সক্রিয়তা। আমরা শিখে এসেছি যে লি কে কা না ম্যাকগাইভার এলো যেন, এলো যেন ফিরে, মানে হচ্ছে যে কোবাল্ট নিকেল টিন পাবো হাই, এরকম একটা আমরা ছন্দ শিখে এসেছিলাম না? এই ছন্দটা দিয়ে আপনি মাথায় রাখতে পারেন যে ধাতুর সক্রিয়তার যে সিরিজটা আছে এটা, এখান থেকে আপনার ধাতুর সক্রিয়তার বিষয়টা আপনাকে ভালো মতো বুঝতে হবে। তাহলে ওই চারটা আপনার মাথায় রাখতে হবে। এবং এখান থেকে 3 নাম্বার যে বিষয়টা আমি বলবো, সাজেস্ট করব, এই 3 নাম্বারটা হচ্ছে আপনার মানে যে রয়েছে আকরিক গুলো আছে না, সে আকরিকের আকরিকের যে সংকেত কিছু আছে, স্পেসিফিক ভাবে আকরিকের সংকেত, যারা মোটামুটি ফুললি আকরিকের সংকেতের যে চারটা যে টেবিলটা রয়েছে এটা যারা করতে পারবেন সেটা খুবই ভালো। তবে যারা আসলে একটু ফাঁকিবাজি আছে আমরা, তাদের জন্য আমরা একটা মানে মোটামুটি আমি কয়েকটা গুরুত্বপূর্ণ ইয়াগুলো লিখে দিব আকরিকের সংকেত। যেমন হচ্ছে 1 নম্বর আমরা বলতে পারি এখানে সিন্নাবার। এই সিন্নাবার আপনারা মাথায় রাখতে হবে। সিন্নাবারটা কি? আমরা জানি সিন্নাবার হচ্ছে মার্কিউরাস 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 সালফাইড। এবং 2 নম্বর আপনাকে জানতে হবে জিঙ্ক ব্ল্যান্ড। জিঙ্ক ব্ল্যান্ডকে কি? জিঙ্ক সালফাইড। আপনাকে আর একটা মাথায় রাখতে হবে ক্যালামাইন। ক্যালামাইনটা হচ্ছে জিঙ্ক কার্বনেট। হেমাটাইট জানতে হবে আপনারে। এই হেমাটাইট হচ্ছে ফেরিক অক্সাইড। লিমোনাইট জানতে হবে। লিমোনাইট হচ্ছে ফেরিক অক্সাইড 3 অনু পানি। আপনার জানতে হবে ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট, এই ম্যাগনেটাইট হচ্ছে ট্রাই আয়রন টেট্রাঅক্সাইড। তাহলে এটা ছিল এইটা। এবার আপনার জানতে হবে গ্যালেনা। এটা হচ্ছে লেড সালফাইড, এটা হচ্ছে গ্যালেনা। তারপরে আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে চালকোসাইট। চালকোসাইটটা আমাদের কি? ফিউপ্রাস সালফাইড আছে, সেটা আপনারা জানতে হবে। এবং অন্যতম গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আপনারা জানতে হবে সেটা হচ্ছে বক্সাইট। কি জানতে হবে? বক্সাইট সম্বন্ধে আপনারা জানতে হবে। বক্সাইট, আমরা জানি বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড 2 অনু পানি। এটা খুবই ইম্পর্টেন্ট।
এখান থেকে বক্সাইট মাস্ট মাথায় রাখতে হবে এবং সবগুলো ইম্পর্টেন্ট, আপনাকে সবগুলো মাথায় রাখার চেষ্টা করতে হবে। কারণ এখান থেকে যে কোশ্চিনটা হবে সেই কোশ্চিনটা হচ্ছে আপনাকে বলা হবে যে সিন নাম্বার থেকে আপনাকে সংকেতটা নাও দিতে পারে, তারা সংকেতটা অনেক সময় দিবে না। সংকেতটা যদি আপনারা না দেয় তাহলে বাংলায় আপনারা লিখে দিবে সিন নাম্বার। তাহলে সিট নাম্বার বলতে আপনি যদি যে এই যে আকরিকের যে সংকেতগুলো আছে সেগুলো যদি আপনি মাথায় না রাখেন তাহলে তো আপনার কাছে সন্দেশ জাতীয় কিছু একটা মনে হতে পারে। সো এই বিষয়গুলো আপনাকে ভালো মতো মাথায় রাখতে হবে যে সিন নাম্বার বলতে যে মার্কিউরাস সালফাইড, জিঙ্ক ব্লেন্ড বলতে জিঙ্ক সালফাইড, ক্যালামাইন বলতে জিঙ্ক কার্বনেট, হেমাটাইট, তারপর হচ্ছে গ্যালেনার যে চালকোসাইট আছে এবং বক্সাইট, এই বিষয়গুলো আপনাকে খুবই ভালো মতো মাথায় রাখতে হবে। আদারওয়াইজ আপনি এখান থেকে কোনো ধরনের কোশ্চেনের আনসার করতে পারবেন না। আশা করি আমি বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে এখানে ছিল যে আমাদের 1 নম্বর কোশ্চিনে আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এটা ছিল আমাদের 3 নম্বর পয়েন্ট। আমি তো বলেছি এখান থেকে 4টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে আমাদের ভূত্বকের চার্ট মাথায় রাখতে হবে, আর হচ্ছে 3টা টেবিল মাথায় রাখতে হবে। সেই 3টা টেবিলের মধ্যে আমি কিন্তু ধাতু সক্রিয়তা টেবিলের কথা বলেছি, আকরিকের সংকেতের মানে টেবিলের কথা বলেছি। এবার 4 নম্বর টেবিল সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। এই 4 নম্বর টেবিলটা হচ্ছে আমাদের যে আমাদের যে সংকর ধাতুগুলো আছে না, সংকর ধাতু, এই সংকর ধাতুর যে মিশ্রণগুলো আছে এই মিশ্রণগুলো সম্বন্ধে আপনার একটা ভালো কনসেপ্ট থাকা লাগবে। কারণ সিকিউ অ্যানালাইসিস করলে এই মিশ্রণগুলো থেকে আপনাকে স্পেসিফিক ভাবে বলে দেওয়া হবে যে এই যে সংকর ধাতুটা রয়েছে এই সংকর ধাতুর মধ্যে কোনটার পরিমাণ বেশি রয়েছে সেটার হচ্ছে ধাতু নিষ্কাশনের কথা বলা হবে, অথবা কোনটার পরিমাণ কম রয়েছে সেটার ধাতু নিষ্কাশনের কথা বলা হবে। তাহলে বেশি কোনটা রয়েছে সেটাই যদি আমি না জানি তাহলে আসলে কার ধাতু নিষ্কাশন, এবং কোনটা কম রয়েছে সেটাই যদি আমি না জানি তাহলে ধাতু নিষ্কাশন করা হবে কার, সেই বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে এই সংকর ধাতুর মিশ্রণের মধ্যে আমরা প্রথমে যেটা রেখেছি সেটা হচ্ছে স্টিল। তাহলে স্টিলের মধ্যে যে আয়রন রয়েছে, আয়রন হচ্ছে এটা 99% রয়েছে। এখানে যে কার্বন রয়েছে, কার্বনের পরিমাণ হচ্ছে 1%। এখান থেকে আপনারা কোচিং করা হবে যে স্টিলের সব থেকে বেশি পরিমাণে যেটা রয়েছে সেটা ধাতু নিষ্কাশন করা, তাহলে স্টিল। এবং 2 নাম্বার হিসেবে আমরা রাখতে পারি, 2 নাম্বার যেটা রেখেছি আমরা হচ্ছে স্টিলনেস, স্টিলনেস স্টিল। স্টিলনেস স্টিল সম্বন্ধে আমরা বলতে পারি যে স্টিলনেস স্টিল। তো স্টিলনেস স্টিলে যে আসলে মানে কটা উপাদান রয়েছে আমাদের মাথায় রাখতে হবে। যেমন এখানে 3টা উপাদান রয়েছে, যেমন স্টিলনেস স্টিলে রয়েছে আমরা জানি যে আয়রন রয়েছে 74%, এবং এখান থেকে হচ্ছে ক্রোমিয়াম রয়েছে 18%, এবং এখানে নিকেল রয়েছে হচ্ছে 88%, মানে টোটাল এখানে হচ্ছে 8%। তো এটা হচ্ছে টোটাল 100%। আপনাকে বলা হবে যে স্টিলনেস স্টিল, এবার হচ্ছে ইংলিশ কথাটা না বলে আপনাকে বলতে পারে যে মরিচাবিহীন যে ইস্পাত রয়েছে, এখানে ইস্পাতও বলতে পারে আপনাকে। তো মরিচাবিহীন যে ইস্পাত রয়েছে সেটার ক্ষেত্রে যেটার পরিমাণ বেশি রয়েছে সেটার আপনি ধাতু নিষ্কাশন করুন। তাহলে আপনাকে যদি বলা হয় যে স্টিলনেস স্টিল অথবা মরিচাবিহীন যে ইস্পাত রয়েছে সেটার হচ্ছে ধাতু নিষ্কাশন, যেটা সব থেকে বেশি পরিমাণে রয়েছে সেটা কিন্তু আয়রন হয়ে যাবে। সো আমাকে আয়রনের ধাতু নিষ্কাশন করতে হবে। এবং এবং এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। এবং 3 নাম্বার যদি আমরা কথা বলি যে 3 নাম্বার আসলে যেটা আমরা রেখেছি, 3 নাম্বার আমরা বলতে পারি যে আসলে ডুরালমিন। ডুরালমিন আপনাকে বলা হবে যে ডুরালমিনের সে আসলে কোনটার পরিমাণ সবথেকে বেশি রয়েছে সেটার আপনি ধাতু নিষ্কাশন করুন। তাহলে আমরা বলতে পারি যে এখানে অ্যালুমিনিয়াম সব থেকে বেশি পরিমাণে রয়েছে, এবং অ্যালুমিনিয়াম রয়েছে দেখা যাচ্ছে যে এখানে ডুরালমিনে দেখা যাচ্ছে অ্যালুমিনিয়ামের পরিমাণ সবথেকে বেশি রয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এটা আমার মনে হয় যে 90 হতে পারে, এক্সাক্ট আমার মনে নাই, 90 অথবা 91 এরকম, নট শিওর। তো এই যে ডুরালমিন, আপনাকে তখন কোশ্চিনটা আসলে মেইনলি এই কোশ্চিনটাই বুঝতে হবে যে আসলে কোনটার পরিমাণ বেশি রয়েছে। আমাদের মাথায় রাখতে হবে যে ডুরালমিনের মধ্যে সব থেকে বেশি রয়েছে হচ্ছে অ্যালুমিনিয়ামের পরিমাণ, আর সেটা হতে পারে 90 বা 91 এরকম আর কি, আমার মনে নেই এই মুহূর্তে। তাহলে ডুরালমিনের বিষয়টা আমরা বুঝতে পারলাম। তাহলে স্টিল, স্টিলনেস স্টিল এবং হচ্ছে ডুরালমিন। এবার আমরা 3 নম্বরে বলতে পারি যেখান থেকে আরো কোশ্চিন হতে পারে। আরো কোশ্চিন কি হতে পারে এখান থেকে আপনারা বলতে পারেন। তাহলে ডুরালমিন জানলাম, এবার হচ্ছে আমরা পিতল সম্বন্ধে যদি জানি, পিতল, এই পিতল থেকে আমাদের কোশ্চিন আসতে পারে। তাহলে পিতলে আসলে কোনটার পরিমাণ বেশি রয়েছে সেটা আমাকে জানতে হবে, বা কোনটার পরিমাণ কম রয়েছে। আমরা জানি একটা বিষয় এখানে একটু মাথায় রাখবো, যে মানে একটা ট্রিক্স যদি আপনার কাছে ভালো না লাগতে পারে, পিতলের কাজ। তাহলে পিতলের কাজ যদি বলি, কাজের প্রথমে কি রয়েছে, কপার আছে না? তাহলে যেটা আগে রয়েছে সেটা বেশি পরিমাণে রয়েছে, সেটা হচ্ছে 65%। তাহলে পিতলের কাজ, তারপর কি রয়েছে, কাজে জদে জিঙ্ক, জিঙ্ক রয়েছে হচ্ছে আপনার 35%। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার হচ্ছে আরেকটা বিষয় আমরা মাথায় রাখবো যে কাঁসা, এই কাঁসা সম্বন্ধে আমাদের মাথায় রাখতে হবে। এই কাঁসার বিষয়টা আপনি একটা টিক্সের মাধ্যমে রাখতে পারেন। কাঁসা যেখানে আসলে নর্মালি পেটানো হয়, এই কাঁসা কিন্তু নর্মালি মানে তৈরি হয় হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ওইদিকে, আপনারা হয়তো জানেন না, চাঁপাইনবাবগঞ্জের কাঁসার জন্য বিখ্যাত।
তো ওইখানে যে কাঁসা তৈরি করা হয় সেখানে কিন্তু আসলে মানে যে চালটা থাকে সেটা কিন্তু টিনের থাকে। আপনারা যারা আসলে যাদের বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ তারা কিন্তু অনেকটা বিষয়টার সাথে পরিচিত। তো কাঁসার টিন যদি আপনি মাথায় রাখেন তাহলে এখানে আপনি পাবেন হচ্ছে কপার পাবেন এবং হচ্ছে টিন পাবেন। তো এই কপার থাকবে হচ্ছে এটা 90%। কপার কত পার্সেন্ট থাকবে? এটা থাকবে 90%। আর টিনটা থাকবে হচ্ছে 10%। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এখান থেকে আমাদের এই চার্টটা মানে যে টোটাল যে আমি একটা চার্টের কথা বললাম, তিনটা টেবিলের কথা বললাম, টোটাল যে চারটা আইটেমের কথা বললাম বা চারটা বিষয়ের কথা বললাম, এই চারটা বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আদারওয়াইজ আপনি কোনো মতেই এখান থেকে আসলে মানে সিকিউ ধরতে পারবেন না। আপনাকে বলা হবে যে কোনটা কম বেশি, কোনটা কম, কোনটা বেশি, তখন কিন্তু আপনি বেকায়দায় পড়ে যাবেন। সো মাস্ট আপনাকে এই চারটা বিষয় মাথায় রাখতে হবে। এখন আমরা দেখবো হচ্ছে এখান থেকে আসলে দুই ধরনের মানে 2 নাম্বার যে সিকিউটা আমরা রেখেছি সেটা আসলে কি হতে পারে। তাহলে 2 নাম্বার যে সিকিউটা রেখেছি এখানে সেটা হচ্ছে ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশন। এই ধাতু নিষ্কাশন সম্বন্ধে আপনাকে যে বিষয়টা জানতে হবে যে ধাতু নিষ্কাশন হয় আসলে 3 ভাবে। কতভাবে হয়? 3 ভাবে। তাহলে ধাতু নিষ্কাশন 3 ভাবে হয় সেটা হচ্ছে মানে 3 ভাবে কেন হয়? কারণ এখানে সক্রিয়তার উপর ভিত্তি করে, ধাতুর সক্রিয়তার উপর ভিত্তি করে আসলে এটা 3 ভাবে মানে এটাকে 3 ভাবে কি করা হয়? নিষ্কাশন করা হয়। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যাদেরকে নিষ্কাশন করা হয় তারা কিন্তু অনেক সক্রিয় ধাতু হয়। যেমন আমরা বলতে পারি যে লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, হ্যাঁ? তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম। মোটামুটি এদেরকে মানে অ্যালুমিনিয়ামের উপর পর্যন্ত আমাদের যে মৌলগুলো ছিল আমাদের সেই টেবিলে, সেগুলোকে আসলে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কি করা হয়? ধাতু নিষ্কাশন করা হয়। এবার হচ্ছে 2 নাম্বার, 2 নাম্বার আমরা বলতে পারি যে মধ্যম সক্রিয় যে আসলে ধাতুগুলো রয়েছে, মধ্যম সক্রিয় ধাতুর মধ্যে আসলে আমাদের বইয়ে 3টা দেওয়া আছে এখানে। যেমন হচ্ছে যে আমি বলতে পারি যে জিঙ্ক আছে, আয়রন আছে, তারপর কি রয়েছে? তারপর হচ্ছে লেড রয়েছে। এই 3টা হচ্ছে মধ্যম সক্রিয়, যেটাকে আসলে কার্বন বিজারণের মাধ্যমে নিষ্কাশন করা হয়। কিসের মাধ্যমে? কার্বন বিজারণের মাধ্যমে ধাতু নিষ্কাশন করা হয়। এবার হচ্ছে আমাদের 3 নাম্বার যে ধাতুগুলো রয়েছে বা যে ধাতু নিষ্কাশন প্রক্রিয়াটা রয়েছে, এই 3 নাম্বারটা হচ্ছে স্ববিজারণ। কি বললাম? স্ববিজারণ। এই যে স্ববিজারণের বিষয়টা রয়েছে এর মধ্যে আমরা জানি কপার এবং মার্কারির বিষয়টা উল্লেখ রয়েছে। মানে যে এটা এটা কিন্তু অনেকটা কম সক্রিয়, প্রচুর পরিমাণে কম সক্রিয় এই ধাতুগুলো। যার কারণে এটা হচ্ছে স্ববিজারণ। এরা নিজেরা বিজারণের মাধ্যমে, স্ববিজারণের মাধ্যমে ধাতু নিষ্কাশন করা হয়। আশা করি এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। এবার হচ্ছে আমাদের এখান থেকে যে 3 নাম্বার ব্যাপারটা রয়েছে সেই 3 নাম্বার ব্যাপারটা একটু দেখার চেষ্টা করব। তাহলে এখানে 2 নাম্বার আমরা কোশ্চেনটা বুঝে গেছি। এখান থেকে 3 নাম্বার যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে আমাদের যে ধাতু নিষ্কাশনের যে ঘনীকরণ যে প্রক্রিয়াটা রয়েছে, এই ঘনীকরণ প্রক্রিয়ার মধ্যে স্পেসিফিক ভাবে মানে বোর্ড কোশ্চেন এসে থাকে হচ্ছে যে যে বক্সাইট রয়েছে এই বক্সাইটের ঘনীকরণ প্রক্রিয়াটা এসে থাকে। তাহলে আমরা এখানে হচ্ছে এই কোশ্চেনটা লিখে নিব যে বক্সাইটের ঘনীকরণ প্রক্রিয়া। বক্সাইটের ঘনীকরণ ঘনীকরণ প্রক্রিয়া। তাহলে বক্সাইটের ঘনীকরণ প্রক্রিয়া আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দেখাতে হবে অবশ্যই। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, বিক্রিয়ার মাধ্যমে। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার হচ্ছে এখান থেকে যে 4 নম্বর কোশ্চেনটা আসে সেটা হচ্ছে আমরা বলতে পারি যে ট্রাই আয়রন যে টেট্রা অক্সাইড রয়েছে, ট্রাই আয়রন টেট্রা অক্সাইড, এটি একটি মিশ্র অক্সাইড এবং মিশ্র অক্সাইড এখানে হচ্ছে এটা কিন্তু আসলে মানে ট্রাই আয়রন টেট্রা অক্সাইড কিন্তু একটি মিশ্র অক্সাইড। এই মিশ্র অক্সাইডের মধ্যে যে মিশ্রণটা রয়েছে দেখা যাচ্ছে 2 ধরনের যৌগ রয়েছে বা 2 ধরনের অক্সাইড রয়েছে। এই 2 ধরনের অক্সাইডের জারণ মান এবং যোজনী ভিন্ন, এই বিষয়টা মাঝে মাঝে এসে থাকে এবং এই কোশ্চেনটা কিন্তু অনেক পুরনো। দেখা যাচ্ছে যে আপনি মেবি 15-তে পেতে পারেন অথবা 16 সালের কোশ্চেনে পেতে পারেন আর কি। এটা হচ্ছে ট্রাই আয়রন টেট্রা অক্সাইড, একটি হচ্ছে মিশ্র অক্সাইড এবং এর জারণ মান ও যোজনী ভিন্ন, যোজনী ভিন্ন। এটা আসলে আপনাকে মানে এটার প্রমাণ দিতে হবে বা ব্যাখ্যা দিতে হবে। এই কোশ্চেনটা কিন্তু বোর্ড কোশ্চেন। এবার হচ্ছে আমরা এখানে 5 নম্বর যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে যে নর্মাল যে স্টিল রয়েছে ভিএস স্টিলনেস স্টিল রয়েছে, স্টেইনলেস, দুঃখিত, এটা হবে আমাদের স্টেইনলেস। এটা হবে কি হবে? স্টেইনলেস, স্টেইনলেস
স্টেইনলেস হবে। স্টেইনলেস ভিএস স্টেইনলেস স্টিল। স্টেইনলেস স্টিল, নর্মাল যে স্টিল রয়েছে এবং এই স্টিলের সাথে যে স্টেইনলেস স্টিল রয়েছে, এটির মধ্যে এগুলোর মধ্যে বা দুটির মধ্যে কোনটি বেশি হচ্ছে টেকসই? কোনটি বেশি টেকসই, মানে এটার সপক্ষে আপনার হচ্ছে যুক্তি চাবে। তো যুক্তিটা এভাবে চাওয়া হবে যে স্টিল ভিএস স্টেনলেস এর মধ্যে আসলে কোনটি বেশি টেকসই হবে। তা আমরা জানি কিন্তু স্টিল কিন্তু আসলে এর মধ্যে কি নাই, এর মধ্যে হচ্ছে যে এখানে মরিচা পড়তে পারে, কিন্তু স্টেনলেস স্টিলের মধ্যে কিন্তু বেশি উপাদান রয়েছে। দেখা যাচ্ছে মানে ক্রোমিয়াম রয়েছে, তারপর হচ্ছে নিকেল রয়েছে। নিকেল থাকার কারণে হচ্ছে যে এটাতে মরিচা রোধী হবে। সো হচ্ছে স্টেনলেস স্টিলটা বেশি কি হবে, টেকসই হবে। এই ধরনের কোশ্চিনটা আসে। এখান থেকে আমাদের যে 6 নম্বর কোশ্চিন রয়েছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই 6 নম্বর কোশ্চিনটা কিন্তু বোর্ড পরীক্ষায় প্রচুর পরিমাণে এসে থাকে। তাহলে 6 নম্বর কোশ্চিনটা যদি আমরা একটু দেখতে চাই, সেটা হচ্ছে আমাদের যে সালফার থেকে যে সালফিউরিক অ্যাসিড উৎপাদনের বিষয়টা রয়েছে না, ওই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। তাহলে আমাদের হচ্ছে 6 নম্বর যে কোশ্চিনটা এখান থেকে হবে সেটা হচ্ছে নরমালি সালফারের সাথে অক্সিজেনের বিক্রিয়া দিয়ে সালফার ডাইঅক্সাইড তৈরি, এবং এটার সাথে আবার অক্সিজেনের বিক্রিয়া দিয়ে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড তৈরি, এবং এটার সাথে আমরা হচ্ছে পানি যোগ করে দিয়ে আসলে যে সালফিউরিক অ্যাসিডটা পাই সেটার কথা এখানে বলা হচ্ছে। এবং এখানে যে সালফার ট্রাইঅক্সাইড আছে না, এই সালফার ট্রাইঅক্সাইডের সাথে আমরা হচ্ছে কনসেন্ট্রেটেড যে সালফিউরিক অ্যাসিড রয়েছে H2SO4, এটা যোগ করে দেওয়ার পর, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যোগ করে দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে আমরা ওলিয়াম বানাবো বা পাইরোসালফিউরিক অ্যাসিড আছে সেটা বানাবো। তাহলে H2SO7, তাহলে H2S2O7 রয়েছে। এখান থেকে আবার হচ্ছে ফার্দার আমরা হচ্ছে পানি অ্যাড করে দেবো। তাহলে এখান থেকে যদি আমরা পানি অ্যাড করে দিই, এবার আমাদেরকে যে কোশ্চিনটা করা হবে সেটা হচ্ছে যে আমরা এই যে সোজা প্রসেসটা রয়েছে এখানে আপনাকে বলে দেওয়া হবে, দেখা যাচ্ছে এটা এ আর এটা হচ্ছে ডি, ঠিক আছে, আর আপনাকে বলা হবে এটা বি এবং এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে দেখা যাচ্ছে সি। বলবে আপনাকে যে এ থেকে ডিতে যাওয়া আসলে সোজা হবে নাকি এ থেকে বি থেকে সি থেকে ডিতে যাওয়া আসলে বেশি সোজা হবে, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের মধ্যে কোনটা বেশি আর কি সুবিধাজনক বা কোনটা লাভজনক বা কোনটা নর্মালি করা হয়, তখন কিন্তু আপনাকে নিশ্চয় এই সিকিউটা এ থেকে, মানে এই কোশ্চেন আনসারটা হবে এ থেকে বি এবং বি থেকে সি এবং সি থেকে ডি যাওয়াটা হচ্ছে অনেক সুবিধাজনক, কারণ নর্মালি এই কাজটাই করা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছি। এবং এই সিকিউটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সিকিউ, এটা আমাদেরকে ভালো মতো মাথায় রাখতে হবে। এটা ছিল হচ্ছে আমাদের 10ম অধ্যায় সম্পর্কিত আলোচনা। এখন আমরা হচ্ছে 11 অধ্যায় নিয়ে আলোচনা করব। এখন আমরা জানবো হচ্ছে একাদশ অধ্যায় সম্বন্ধে। আমাদের কিন্তু এই একাদশ সম্বন্ধে মানে অধ্যায়টা হচ্ছে যে খনিজ সম্পদ ও হচ্ছে জীবাশ্ম। এখান থেকে কিন্তু আমাদের মানে প্রায় ধরতে গেলে মানে এক্সেপশনাল ছাড়া প্রায় প্রত্যেক বছরে কিন্তু একটা দুইটা এরকম ধরনের কোশ্চেন হয়ে থাকে। সো এই একাদশ অধ্যায় কিন্তু আমাদেরকে খুবই খুবই ভালো মতো জানতে হবে, এবং খুবই যদি ভালো মতো জানতে হয়, আমরা যে অ্যানালাইসিসটা করেছি এটা কিন্তু দেখলে আপনি পুরোটাই ক্লিয়ার হয়ে যাবেন আসলে কোন কোন ধরনের কোশ্চেনগুলো এসে আছে। তাহলে চলুন, তাহলে একাদশ অধ্যায়ের কোশ্চেন মানে স্পেশাল ভাবে এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, এটাতে প্রচুর পরিমাণে গুরুত্ব দিতে হবে। তাহলে একাদশ অধ্যায়ে যে আমরা প্রথম কোশ্চেনটা রেখেছি, সেই প্রথম কোশ্চেনটাই হচ্ছে আমাদের এখানে একটু জায়গা নিয়ে লিখি। এই প্রথম কোশ্চেনটাই হচ্ছে আমাদের অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা, এই অসম্পৃক্ততার পরীক্ষা কিন্তু মানে এই কোশ্চিনটা প্রচুর পরিমাণে এসে থাকে। এটা কিন্তু আমাদের খুব গুরুত্ব দিয়ে করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চিন। এখান থেকে যে 2 নম্বর কোশ্চিনটা আছে সেটা হচ্ছে পলিমারকরণ সম্বন্ধে। পলিমারকরণ সম্বন্ধে। যে পলিমারকরণ সম্বন্ধ রয়েছে, এই পলিমারকরণ সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। কি কি জানতে হবে? এটাকে আমাদেরকে 3টা স্টেপে জানতে হবে। এটা হচ্ছে প্রকারভেদ জানতে হবে। প্রকারভেদ জানতে হবে 1 নম্বরে। 2 নম্বরে যেটা জানতে হবে যে প্রকারভেদ যে সংযোজন এবং ঘনীভবনের বিষয়টা আছে সেটা জানতে হবে। এবং এখান থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এরকম কোশ্চেন হতে পারে যে এটা হচ্ছে যে দুটোই কিন্তু পলিমার, 2টা পলিমার হওয়া সত্ত্বেও এদের গঠন প্রক্রিয়া ভিন্ন। এই ধরনের একটা কোশ্চেন কিন্তু মানে 2024 সালের দিকে দেখা যাচ্ছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমরা বলতে পারি যে দুটি হচ্ছে পলিমার কিন্তু গঠনগতভাবে ভিন্ন, গঠনগতভাবে
বা গঠনগতভাবে বা গঠন প্রক্রিয়া আর কি, আমরা এখানে গঠন প্রক্রিয়াটা লিখলে সবচেয়ে ভালো হয়। তাহলে গঠন প্রক্রিয়াটা ভিন্ন। যেমন দুটি যে পলিমার এখানে স্পেসিফিক ভাবে আমরা উল্লেখ করতে পারি, সেটা হচ্ছে যে নরমালি আপনাকে এরকম দিতে পারে যে আসলে একটা ইথিন দিতে পারে, আর এটা দেখা যাচ্ছে আপনার নাইলন দিতে পারে। কি দিতে পারে? নাইলন। তাহলে আপনাকে বলা হবে যে যে ইথিন এবং নাইলন এই দুটোই কিন্তু আসলে এক ধরনের পলিমার, কিন্তু এই পলিমার যে ইথিন এবং নাইলন যে পলিমারটা আছে সেই পলিমার, দুটি পলিমার কিন্তু আসলে এদের গঠন প্রক্রিয়াটা ভিন্ন। যেমন আমরা জানি যে একটা সংযোজন প্রক্রিয়ার মাধ্যমে হয় এবং একটা হচ্ছে ঘনীভবন প্রক্রিয়া বা ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে হয়। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আমাদের এই পলিমারকরণ বিক্রিয়া মানে পলিমারকরণ সম্বন্ধে যে মানে যে আসলে সিকিউ গুলো হয় তার মধ্যে আমরা 2 নম্বরে রেখেছি, এবং এখান থেকে 3 নম্বর যে সিকিউটা বা 3 নম্বর যে কোশ্চিনটা, এই 3 নম্বর কোশ্চিনটা হচ্ছে মানে যে পলিমারের পলিথিনের, আমরা এখানে স্পেসিফিক বলতে পারি যে পলিথিনের সুবিধা বা পলিমারের সুবিধা সুবিধা অসুবিধা। তো পলিথিন বা পলিমার আমরা বলি এখানে, সমস্যা নাই। যে পলিমার বা পলিথিনের এটা সুবিধা অসুবিধার বিষয়টা, যে এটা হচ্ছে পরিবেশ, এটা কি মানে আমাদের জন্য এটা কি সুবিধা বয়ে আনতে পারে, বা পরিবেশ এটা থাকলে কোন ধরনের অসুবিধাগুলো হতে পারে, এই ধরনের কোশ্চেনটা কিন্তু এখান থেকে অনেক ভালো বেশি ব্যাপক পরিমাণে দেখা যাচ্ছে। তাহলে পলিমারকরণ বিক্রিয়া সম্বন্ধে আমাদের এটাই জানতে হবে। এবার হচ্ছে 3 নম্বর একটা বিষয় আমরা লিখবো এখানে, এগুলো হচ্ছে অবশ্যই জানতে হবে আপনাকে, অবশ্যই জানতে হবে। আর আপনি যদি এই অবশ্যই জানার বিষয়টা যদি না জানেন, তাহলে এখান থেকে আপনার জন্য সিকিউ এর আনসার করা খুবই টাফ হয়ে যাবে। তাহলে অবশ্যই জানার বিষয়গুলো কি কি আমাদের জানতে হবে, আমরা এখানে মাথায় রাখতে পারি। যেখানে আমাদের 1 নম্বর জানতে হবে হচ্ছে পলিথিনের পলিমার জানতে হবে, পলিথিনের পলিমার জানতে হবে, পলিমার সম্বন্ধে মানে পলিথিনের পলিমারটা আসলে কি সেটা জানতে হবে। এখানে 2 নম্বর যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে খাদ্য সংরক্ষক, খাদ্য সংরক্ষক, সংরক্ষক, খাদ্য সংরক্ষক সম্বন্ধে আপনাকে জানতে হবে। এবং খাদ্য সংরক্ষকের আরো বেশ কিছু নাম রয়েছে, যেমন হচ্ছে ভিনেগার, ভিনেগার সম্বন্ধে আপনার জানতে হবে। এবং আরেকটা জানতে হবে আপনার সিরকা, এটা আবার সিরকা নামে ডাকা হয়, এটাও জানতে হবে। এগুলো সবকিছু কিন্তু ভিনেগার বা ইথানিক অ্যাসিডের যে ওই যে জলীয় দ্রবণটা রয়েছে সেটার কথা বলা হচ্ছে। এখানে 3 নম্বর যে বিষয়টা আপনার জানতে হবে, ডেড বডি, ডেড বডি সংরক্ষক। ডেড বডি সংরক্ষক কি, বা দেখা যাচ্ছে এখানে আসলে মিথানলের যে জলীয় দ্রবণটা রয়েছে সেটা আসলে কি, হ্যাঁ, বা ফর্মালডিহাইড কি, ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড, যে ফর্মালডিহাইড আছে ফর্মালডিহাইডের বিষয়টা আপনারা জানতে হবে, ফর্মালডিহাইড, এই ফর্মালডিহাইডের বিষয়টা আপনারা জানতে হবে। তাহলে এবার হচ্ছে 4 নম্বর যে বিষয়টা আপনারা জানতে হবে এখান থেকে, সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের উপাদান, প্রাকৃতিক গ্যাসের উপাদান। এই প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলো আপনাকে কিভাবে জানতে হবে, এই কোশ্চেনগুলো আপনাকে করা হবে হচ্ছে যে পলিথিনের মনোমার, মানে আপনাকে যে কোশ্চেনগুলো এখান থেকে করা হবে সেটা দেখাচ্ছে পলিথিনের যে পলিমার রয়েছে সেই পলিথিনের পলিমারটা আসলে মানে তৈরি করা সম্ভব না, কোনো একটা আপনাকে রাসায়নিক বিক্রিয়া দিবে এবং রাসায়নিক বিক্রিয়া দেখা যাচ্ছে যে মানে ইথিন তৈরি হচ্ছে, এবং সেখান থেকে আপনাকে বলা হবে যে আসলে এখানে হচ্ছে যে এক্স যে উৎপাদটা হয়েছে যেটা মানে মানে ইয়া হবে, ইথিন হবে। তো এক্স সেই যৌগটা থেকে আসলে মানে পলিথিন তৈরি সম্ভব কিনা, এই ধরনের কোশ্চেনগুলো আপনাকে করা হবে। অথবা খাদ্য মানে কোনো একটা বিক্রিয়া দেওয়া হয়েছে, বিক্রিয়ার আউটকাম রূপান্তরের আউটকাম হিসেবে আপনি দেখা যায় জৈব অ্যাসিড পেয়েছেন, এই জৈব অ্যাসিড থেকে আপনাকে বলা হবে যে ওই যে যে উৎপাদটা তৈরি হয়েছে এক্স বা ওয়াই বা এ অথবা বি, যে যৌগটা তৈরি হয়েছে ওটা দিয়ে কি খাদ্য মানে খাদ্যদ্রব্য সংরক্ষক তৈরি করা সম্ভব বা ভিনেগার তৈরি সম্ভব কিনা, ডেড বডি সংরক্ষণ তৈরি কিনা, মানে দেখা যাচ্ছে আপনার অ্যালডিহাইড তৈরি হবে সেখান থেকে আসলে আপনাকে কোচিং করা হবে যেখানে আসলে ডেড বডি সংরক্ষক বা ফর্মালডিহাইড তৈরি করা সম্ভব কিনা। এবং প্রাকৃতিক গ্যাসের যে উপাদানটা আপনাকে জানতে চাওয়া হবে যে প্রধান যে উপাদানটা, এই প্রধান উপাদান সম্বন্ধে কিন্তু আমাদের জানা রয়েছে যে প্রধান উপাদান হচ্ছে মিথেন। তো আপনাকে এই কোশ্চেনটা করা হবে, এটা কিন্তু প্রায় 90% থাকে। আপনাকে যে কোশ্চেনটা করা হবে সেটা হচ্ছে যে নরমালি একটা উৎপাদে মিথেন পাওয়া গেছে অথবা আপনাকে বলবে যে এটা হচ্ছে এক্স মানে এক্স গ্যাস রয়েছে। তো এক্স গ্যাস থেকে আসলে মানে এক্স গ্যাস থেকে আসলে সেই এক্স গ্যাসটিকে আসলে প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কিনা, তাহলে সেই বিষয়টা বা সেটা তৈরি করা সম্ভব কিনা, প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান তৈরি করা সম্ভব কিনা, এই বিষয়টা আপনাকে কোশ্চেন করা হবে। তাহলে প্রধান উপাদান হচ্ছে মিথেন,
এবং আপনার হচ্ছে 2 নম্বর যে উপাদানটা, এখান থেকে 2 নম্বর উপাদানটা হচ্ছে ইথেন। তাহলে ইথেন 2 নম্বর উপাদানটা হচ্ছে ইথেন, এটা হচ্ছে প্রায় কত পার্সেন্ট থাকে? ইথেনটা থাকে হচ্ছে প্রায় দেখা যায় 7% থাকে। তারপরে যে প্রোপেনটা রয়েছে, তারপরে কি রয়েছে? যে প্রোপেনটা রয়েছে CH3 CH2 CH3, এই প্রোপেনটা দেখা যায় 6% রয়েছে। তো যে কোনো একটা আপনাকে দিতে পারে যে প্রধান উপাদান, এটা কিন্তু স্বীকৃত অলরেডি আসছে, এবং দেখা যাচ্ছে এরপরে আপনাকে দিতে পারে যে 2 নাম্বার যে উপাদানটা রয়েছে বা 7% যে উপাদানটা আছে সেটা আসলে তৈরি সম্ভব কিনা, অথবা বলতে পারে আপনাকে যে 6% যে উপাদানটা রয়েছে সেটা বিক্রিয়ার মাধ্যমে, রূপান্তরের মাধ্যমে তৈরি করা সম্ভব কিনা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছে। এখান থেকে আমাদের যে 5 নম্বর বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, 5 নম্বর যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের মানে হচ্ছে স্টার্চের যে উৎসগুলো আছে না, স্টার্চের উৎস, এগুলো মাথায় রাখতে হবে। এবং স্টার্চের উৎস হিসেবে আমরা জানি যে আলু, তারপর হচ্ছে যে চাল, তারপর হচ্ছে গম, ভুট্টা, মানে যেগুলোতে আসলে শর্করা পাওয়া যায়, শর্করার বা স্টার্চের উপাদানগুলো আপনাকে অনেক সময় বলা হবে যে আসলে এগুলো থেকে কোনটি, মানে স্টার্চের উপাদান থেকে আসলে এখান থেকে গাজন বিক্রিয়া তৈরির মাধ্যমে অ্যালকোহল তৈরি কি সম্ভব কিনা। তাই আপনাকে স্টার্চের সোর্সগুলো জানতে হবে যে এগুলো থেকে আসলে গাজন বিক্রিয়া দেওয়া সম্ভব এবং এগুলো থেকে অ্যালকোহল পাওয়া সম্ভব। তাহলে স্টার্চের সোর্স। এবার হচ্ছে আমাদের 6 নম্বর যে বিষয়টা জানতে হবে, 6 নম্বর বিষয়টা হচ্ছে পলিমারকরণ যে বিক্রিয়ার যে সংযোজন বিক্রিয়াটা আছে না, সংযোজন বিক্রিয়াটা ভালো মতো জানতে হবে। সংযোজন বিক্রিয়া, এই সংযোজন বিক্রিয়া থেকে আসলে, সংযোজন বিক্রিয়া হচ্ছে 3টি রয়েছে আমাদের বইয়ে। এই 3টি সংযোজন বিক্রিয়া আমাদেরকে খুবই ভালো মতো জানতে হবে, কারণ এই 3টি সংযোজন বিক্রিয়া থেকে অনেকগুলো সিকিউ কোশ্চিন রয়েছে, অনেকগুলো সিকিউ কোশ্চিন রয়েছে। তাহলে সংযোজন বিক্রিয়া, এবং এখান থেকে 7 নাম্বার যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে দাঁতের ব্রাশ তৈরির উপাদান, ব্রাশ তৈরির উপাদান, তৈরির উপাদান। তাহলে ব্রাশ তৈরির উপাদান আপনারা জানতে হবে, এবং এখান থেকে আপনারা আরেকটা জানতে হবে সেটা হচ্ছে বোতল তৈরির, প্লাস্টিক বোতল তৈরির উপাদান, প্লাস্টিক বোতল তৈরির উপাদান, তৈরির উপাদান। তাহলে আপনার প্লাস্টিক বোতল তৈরির উপাদান জানতে হবে, দাঁতের ব্রাশ তৈরির উপাদানও আপনারা জানতে হবে। আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যেখানে পিভিসি পাইপের কথা বলা হচ্ছে না, পিভিসি পাইপ, এই পিভিসি পাইপ তৈরির উপাদানটা আপনাকে জানতে হবে, কারণ আপনাকে স্পেসিফিক ভাবে সিকিউতে বলা হবে যেখান থেকে আসলে দাঁতের ব্রাশ তৈরির উপাদান তৈরি করা সম্ভব কিনা, প্লাস্টিক বোতল তৈরি করা সম্ভব কিনা। সো আপনাকে এগুলো ভালো মতো জানতে হবে যে প্লাস্টিক বোতল তৈরির উপাদান আসলে কোনটি, দাঁতের ব্রাশ তৈরির উপাদান কোনটি, আর পিভিসি পাইপ তৈরির উপাদানই বা কোনটি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। তাহলে এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। এবার হচ্ছে আমি 4 নাম্বার হিসেবে যে রেখেছি আর কি, এখানে 3 নাম্বার বিষয় এবং 4 নাম্বার সিকিউ সম্বন্ধে আমি যেটা রেখেছি 4 নাম্বার, এই 4 নাম্বারে রয়েছে হচ্ছে আমাদের, এই 4 নাম্বারে রয়েছে হচ্ছে রূপান্তর বিক্রিয়া, রূপান্তর বিক্রিয়া। এই রূপান্তর বিক্রিয়া আপনাকে মাস্ট জানতে হবে। এই অধ্যায় থেকে সিকিউর আনসার করতে হলে রূপান্তর বিক্রিয়া জানতে হবে, এবং রূপান্তর বিক্রিয়া যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার এখান থেকে কোশ্চিনের আনসার করা, মানে ঘমরাকে কোশ্চিন আনসার করা অনেকটা টাফ হয়ে যাবে। এই রূপান্তরের বিক্রিয়ার জন্য আমরা অলরেডি মানে আলাদা এপিসোড মানে বানিয়ে রেখেছি, আপনারা চাইলে আমাদের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। এই রূপান্তরের যে বিক্রিয়াগুলো রয়েছে, সেই রূপান্তরের বিক্রিয়া আসলে কোন ধরনের রূপান্তরগুলো জানতে হবে। আমি এখানে 1 নাম্বার লিখে রেখেছি, লিখবো আর কি। 1 নাম্বার যে রূপান্তর জানতে হবে সেটা হচ্ছে অ্যালকেন থেকে অ্যালকেনে রূপান্তর, অ্যালকেনে রূপান্তর। মানে এটা মনে করুন যে ছোট, এটা হচ্ছে বড় কার্বনের অ্যালকেন। তো ছোট কার্বনের অ্যালকেন থেকে বড় কার্বনের অ্যালকেন, এবং বড় কার্বনের অ্যালকেন থেকে আসলে ছোট কার্বনের যে অ্যালকেন তৈরির বিষয়টা আছে সেটা আমরা দেখবো। তাহলে এটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া। 2 নম্বর হচ্ছে আমরা দেখবো হচ্ছে অ্যালকেন, ও অ্যালকেন মানে ভুল করছি, ওকে না অ্যালকেন। তাহলে 2 নম্বর যে বিক্রিয়াটা দেখবো সেটা হচ্ছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। এই যে 3টা বিষয় রয়েছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এই 3টা থেকে আমরা দেখবো হচ্ছে জৈব অ্যাসিড তৈরি করা বা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা, কার্বক্সিলিক অ্যাসিড। এবং এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে আবার এই 3টার বিপরীত যে রিভার্স যে রিঅ্যাকশন আছে সেটাও দেখবো। তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন থেকে কার্বক্সিলিক অ্যাসিড, এবং কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেন, অ্যালকিন বা অ্যালকাইন তৈরি, এই বিষয়টা আমাদের জানতে হবে। এবং 3 নম্বর যে রূপান্তরটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড থেকে, কার্বক্সিলিক অ্যাসিড থেকে কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক
অ্যাসিড জানতে হবে আপনাকে রূপান্তর। এবং মনে করুন যে এটা হচ্ছে ছোট কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে বড় কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে ছোট কার্বন এবং বড় কার্বন যদি কার্বক্সিলিক অ্যাসিড হয়, ছোট কার্বন থেকে আমরা বড় কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করব, এবং বড় কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড থেকে ছোট কার্বন যুক্ত যে কার্বক্সিলিক অ্যাসিড আছে সেটা আমরা তৈরি করব। এটা হচ্ছে 3 নম্বর রূপান্তর। এবং 4 নম্বর রূপান্তর হিসেবে আমরা রেখেছি আর কি অ্যালকোহলের রূপান্তর। অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালকোহল, অ্যালকোহল। একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদেরকে যে এটা অবশ্যই ছোট কার্বন থেকে বড় কার্বন। ছোট কার্বন থেকে বড় কার্বন যুক্ত অ্যালকোহল। তাহলে একবার যাবো এখানে, আবার হচ্ছে বড় কার্বন যুক্ত অ্যালকোহল থেকে আসবে ছোট কার্বন যুক্ত অ্যালকোহল। এটা ছিল হচ্ছে আমাদের 4 নম্বর রূপান্তর। এবার 5 নম্বর যে রূপান্তরটা আছে সেটা হচ্ছে আমাদেরকে এটা জানতে হবে যে স্টার্চ থেকে যে গাজন বিক্রিয়া রয়েছে, গাজন বিক্রিয়া, এই গাজন বিক্রিয়ার মাধ্যমে মাধ্যমে যে অ্যালকোহল তৈরির বিষয়টা আছে, এই অ্যালকোহল তৈরির বিষয়টা দেখবো। তাহলে স্টার্চ থেকে গাজন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল তৈরির এই যে ব্যাপারটা, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আমাদের যদি এই রূপান্তর, যদি 5টা রূপান্তর আছে, এই 5টা রূপান্তর যদি আমরা করি, আমাদের এই লেভেল এসএসসিতে, এই লেভেল এসএসসিতে আর রূপান্তর নিয়ে কোনো কোশ্চিন আপনার বাদ থাকবে না। এবং আশা করি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে অবশ্যই এই 5টা রূপান্তরের মধ্যে থেকে আপনি 100% কমন পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। এবার হচ্ছে আমরা 4 নম্বর বিষয়টা দেখব। তাহলে আমরা দেখলাম হচ্ছে 4 নম্বর রূপান্তরের বিক্রিয়া, এটা আমরা একটু ইরেজ করে দিব। এবং আমাদের আরো বেশ কিছু সিকিউ রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো কিন্তু একটা বিষয় কিন্তু আমাদেরকে মানে এখানে আসলে ছাড়া যাবে না। ছাড়লেই কিন্তু আপনি যে কোনো ধরনের যে কোনো সময় আসলে মানে কোশ্চেনের আনসার যে ধরতে পারবেন, এটা কিন্তু আসলে কোনো নিশ্চয়তা থাকবে না। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছি। এখন আমরা দেখব হচ্ছে এখান থেকে আসলে 5 নাম্বার যে কোশ্চেনটা পাওয়া যায়, তাহলে এটা আমরা 4 নাম্বার দেখলাম, 5 নাম্বার। তাহলে এখান থেকে যে 5 নাম্বার কোশ্চেনটা পাওয়া যায় সেটা হচ্ছে জৈব যৌগ চিহ্নিতকরণ। চিহ্নিতকরণ, এই জৈব যৌগ চিহ্নিতকরণ এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার স্যাপার। আপনি যদি জৈব যৌগ মানে চিহ্নিতকরণের বিষয়টা না বোঝেন, তাহলে কিন্তু আপনার জন্য রূপান্তরটা অনেক কঠিন হয়ে যাবে। তাহলে জৈব যৌগ চিহ্নিতকরণের বিষয়টা কেমন? আপনি মনে করুন যে আসলে এটা হচ্ছে আপনাকে আণবিক ভর দিয়ে দেওয়া হলো, অথবা আপনার সাধারণ সংকেত দেওয়া হলো। প্রথমে সাধারণ সংকেতের বিষয়টা আপনার জানতে হবে। সাধারণ সংকেত মানে কোনটা সাধারণ সংকেত দেখে আপনার জানতে হবে CnH2n+2, এটা একটা নির্দিষ্ট সাধারণ সংকেত বা নির্দিষ্ট গ্রুপের জন্য। CnH2n এটা একটা নির্দিষ্ট গ্রুপের জন্য। CnH2n-2 এটাও কিন্তু একটা নির্দিষ্ট গ্রুপের জন্য। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, আপনাকে এই সাধারণ সংকেতটা কিন্তু ধরা জানতে হবে। যেটা হচ্ছে অ্যালকেনের, এটা হচ্ছে অ্যালকিনের জন্য, এটা অ্যালকাইনের জন্য। এবার 2 নম্বর একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সাধারণ সংকেত হলো, এবার হচ্ছে ভর দেখে, ভর দেখে, ভর দেখে আপনাকে জৈব যৌগ চিনতে হবে। জৈব যৌগ চিনতে হবে বা চিহ্নিতকরণ, চিহ্নিতকরণের বিষয়টা জানতে হবে, জানতে হবে। তাহলে ভর দেখে আসলে চিহ্নিতকরণের বিষয়টা বলতে আমি কি বুঝাচ্ছি? নরমালি মনে করুন যে আসলে 26 ভর দেওয়া আছে বা 28 এবং হচ্ছে একটা 30 ভর দেওয়া আছে। আপনাকে বলা হবে যে এইটা যে জৈব যৌগ, সেই জৈব যৌগটা আসলে নিষ্কাশন করা সম্ভব কিনা বা রূপান্তর করা সম্ভব কিনা, অথবা 28 অথবা 30। তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে 26 আসলে কোন জৈব যৌগটার বা কোন যৌগটার আসলে 26 হচ্ছে আণবিক ভর। তাহলে আপনি যদি এটা একটু অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন। CH3 মানে 26 যদি আমরা প্রথমে লিখি, তাহলে দেখেন দেখি CH ট্রিপল বন্ড CH, এবং আরেকটি দিলাম হচ্ছে CH2 ডাবল বন্ড CH2, এবং আরেকটি দিলাম হচ্ছে CH3 ট্রিপল মানে সিঙ্গেল বন্ড CH3। এটা দেখেন, এটা কিন্তু আসলে 6 দুগুণ মানে 12 দুগুণ 24 আর 2 কিন্তু 26। তাহলে আমাকে জানতে হবে যে এটা আসলে কি ছিল। এটা ছিল আসলে ইথাইন ছিল। এটা কি ছিল? ইথাইন ছিল। এবং এটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে 6 দুগুণে 12, 12 হচ্ছে দুঃখিত, 12 দুগুণে 24, 24 আর 4 কত 28 না, 28 না। সো এটা ছিল হচ্ছে কি ছিল আমাদের? এটা ছিল হচ্ছে আমাদের ইথিন। ওকে, এবং এটা হচ্ছে আমাদের ইথেন, যেটা হচ্ছে 24 আর 6 কত 30 না? ইয়েস। সো হচ্ছে এই যৌগগুলো আসলে এখানে এটা নির্দিষ্ট করা হয়েছে বা এটা আসলে এটা ইন্ডিকেশন করা হয়েছে, আপনাকে বুঝে নিতে হবে। সো এই অ্যানালাইসিসের আপনার হচ্ছে মেন্টালিটি সেটআপ দিতে হবে যে এই ধরনের কোশ্চেন গুলো নরমালি আসে, এবং এটা কিন্তু প্রচুর পরিমাণে আসে। এবং এখান থেকে আসলে 3 নাম্বার যে কোশ্চেনটা আমরা রাখছি, সেই কোশ্চেনটা হচ্ছে যে জৈব যৌগের যে পৃথকীকরণ তাপমাত্রাটা আছে না, পৃথকীকরণ, এই পৃথকীকরণ তাপমাত্রা থেকে তাপমাত্রা দেখে আপনাকে জৈব যৌগ চিহ্নিতকরণ জানতে হবে। চিহ্নিতকরণ,
তার মানে আমরা দেখবো যে প্রাথমিক মানে আমাদের যে অধ্যায়টা শুরু হয়েছে তার কয়েক পেজ পরেই কিন্তু আমাদের একটা মানে চুল্লি দেওয়া আছে, যে চুল্লিতে তাপমাত্রাগুলো দেওয়া আছে। ওই তাপমাত্রা অনুযায়ী কিন্তু দেখা যায় স্পেসিফিক আমরা কিন্তু মানে জৈব যৌগ পৃথক করে থাকি। ওই বিষয়টা আমাকে ভালো মতো জানতে হবে, আদারওয়াইজ কিন্তু এই কোশ্চেন আনসার দেওয়া মোটেই পসিবল নয়। আশা করি বিষয়টা বুঝতে পারছি। তাহলে এটা ছিল আমাদের 5 নাম্বার যে জৈব যৌগ চিহ্নিতকরণ ছিল। এবার যদি আমরা হচ্ছে 6 নাম্বার বিষয়টা একটু লক্ষ্য করি, আমাদের এখান থেকে 6 নাম্বার যে সিকিউটা হয় এটা যদি আমরা একটু জানার চেষ্টা করি আমাদের জন্য সুবিধা হবে। 6 নাম্বার সিকিউ আমরা বলতে পারি যে এখান থেকে একটা কোশ্চিন হয় যে 6, এটা হচ্ছে জৈব যৌগের, যে জৈব যৌগ আছে না, জৈব যৌগের দহনে, জৈব যৌগের দহনে পূর্ণ এবং অপূর্ণ দহনে এই কথা লিখতে পারি। জৈব যৌগের পূর্ণ ও অপূর্ণ দহনে, অপূর্ণ জৈব যৌগের পূর্ণ এবং অপূর্ণ দহনে স্বাস্থ্যের মানে স্বাস্থ্যের ও পরিবেশের উপর প্রভাব, পরিবেশের উপর প্রভাব, এই বিষয়টা আমরা মাথায় রাখতে হবে। এটা 6 নম্বর কোশ্চেন। আমাদের 7 নম্বর কোশ্চেন হচ্ছে এখান থেকে যে মিথানল, মিথানল মিথানল ভিএস ইথা, মিথানল ভিএস হচ্ছে ইথানলের ব্যবহার, ইথানলের ব্যবহার, এটা কিন্তু কোশ্চেনটা এসেছে। তো মিথানল ভিএস ইথানলের ব্যবহার এটা কিন্তু আমাদের জানতে হবে। কিন্তু 8 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, এই 8 নম্বর কোশ্চেনটা হচ্ছে CH3 CH CH3, হ্যাঁ এখানে যে ডাবল বন্ডটা রয়েছে তাহলে কত হলো 2 3 3 4, ওকে ডান। এই যে এটা রয়েছে বা এই যে আমাদের যে প্রোপিনটা রয়েছে, এই প্রোপিন থেকে থার্মোপ্লাস্টিক 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 বা থার্মোসেটিং থার্মোসেটিং সেটিং কোনটি তৈরি করা সম্ভব, কোনটি তৈরি করা সম্ভব, এই মতের পক্ষে যুক্তি দেখান, মানে এই ধরনের কোশ্চেনটা আসতে পারে। তো মোটামুটি এই ছিল আমাদের হচ্ছে একাদশ অধ্যায়ের যে আসলে সিকিউ গুলো ছিল, এবং এই সিকিউ গুলোর যে আলোচনা মোটামুটি বলতে পারি যে আমরা হচ্ছে যে 24 থেকে 15 মধ্যে এই ধরনের সিকিউ গুলোই ছিল। এবং আপনারা যদি আমাদের এই ধারাবাহিক ভিডিওগুলো দেখতেই থাকেন তাহলে কিন্তু এগুলোর মানে শর্টকাট সলিউশন বা কত ইজি ওয়েতে সলিউশনের বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের প্লেলিস্টে পেয়ে যাবেন। আশা করি এটাই ছিল আমাদের একাদশ অধ্যায়ের আলোচনা। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের লাস্ট অধ্যায় এবং হচ্ছে 12তম অধ্যায়। আমাদের যে দ্বাদশ অধ্যায় দেখতে পাচ্ছি এখন হচ্ছে আমাদের জীবনে যে রসায়ন এই চ্যাপ্টারটা রয়েছে না, দ্বাদশ অধ্যায়, এই অধ্যায় থেকে আসলে কোন ধরনের সিকিউ গুলো হয় বা সিকিউর আন্ডারে কোন ধরনের কোশ্চেন গুলো হয় সেগুলো যদি আমরা একটু দেখতে চাই তাহলে চলুন আমরা দেখে ফেলি। এখানে হচ্ছে আমরা প্রথম যে কোশ্চেনটা পাবো এখানে আসলে মানে বেশ কিছু পদার্থের মানে উৎপাদন এবং ব্যবহার, কিছু পদার্থের উৎপাদন, পদার্থের উৎপাদন ও ব্যবহার, বেশ কিছু পদার্থের উৎপাদন এবং ব্যবহারের কথা যদি আমরা বলি, এখানে আপনার উৎপাদন জানতে হবে কয়েকটি পদার্থের। তাহলে 1 নম্বর যেটা জানতে হবে সেটা হচ্ছে বেকিং সোডা, বেকিং সোডা, এই বেকিং সোডা উৎপাদন জানতে হবে, ব্যবহার জানতে হবে। 2 নম্বর আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে ভিনেগার তৈরি, ভিনেগার তৈরি, ভিনেগার তৈরি আপনার জানতে হবে। এখান থেকে আপনার 3 নম্বর যেটা জানতে হবে সেটা হচ্ছে সাবান তৈরি, সাবান তৈরি জানতে হবে। 4 নম্বর যে বিষয়টা জানতে হবে আপনার ডিটারজেন্ট তৈরি, ডিটারজেন্ট তৈরি। এবং এখান থেকে একটা কোশ্চেন আমি আগেই বলে দিই, অলরেডি আমরা কিন্তু নবম অধ্যায়ে, মেবি নবম অধ্যায়, ইয়েস নবম অধ্যায়ে একটা কোশ্চেন বলেছিলাম যে সাবান এবং ডিটারজেন্ট, এই সাবান এবং ডিটারজেন্টের মধ্যে কোনটি আসলে খড় পানিতে বেশি ভালো কাজ করে। এই ধরনের কিন্তু একটা সিকিউ আছে। সো আমরা এটা বলতে পারি যে ডিটারজেন্ট অবশ্যই খড় পানিতে ভালো কাজ করে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। মানে উত্তম পরিষ্কারক হিসাবে কিন্তু আসলে ডিটারজেন্টটা বেশি সুবিধাজনক। এটা ছিল আমাদের হচ্ছে কিছু পদার্থের উৎপাদন এবং ব্যবহার। এবং 2 নম্বর আমরা যে বিষয়টা দেখবো এখানে, 2 নম্বর বিষয়টা দেখবো হচ্ছে মানে পরিষ্কারকের, যে পরিষ্কারক রয়েছে, পরিষ্কারকের পরিষ্কার করার কৌশল, পরিষ্কার করার কৌশল। এখান থেকে কিন্তু ব্যাপক পরিমাণে কোশ্চেন হয়, বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। তো পরিষ্কারকের পরিষ্কার করার যে কৌশলের বিষয়টা রয়েছে এখানে হচ্ছে 1 নম্বরে আমরা দিয়েছি হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে যে সাবান, মানে কেমনে আসলে পরিষ্কার করে সেটা। 2 নম্বরে আমরা বলতে পারি এখানে হচ্ছে ডিটারজেন্ট, ডিটারজেন্ট।
এবং 3 নাম্বার আমরা বলতে পারি এখানে, আচ্ছা ইয়েস 3 নাম্বার, 3 নাম্বার বলতে পারি এখানে হচ্ছে টয়লেট ক্লিনার। এবং 4 নাম্বার আমরা বলতে পারি এখান থেকে হচ্ছে যে আমাদের যে ইয়া রয়েছে না, গ্লাস ক্লিনার আছে না, গ্লাস ক্লিনার। এই গ্লাস ক্লিনার সম্বন্ধে আপনারা জানতে হবে, এটা আসলে কেমনে পরিষ্কার করে থাকে। এবং 5 নম্বরে আপনাকে আরেকটা পরিষ্কারকের পরিষ্কার করার কৌশল জানতে হবে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্লিচিং এজেন্ট। ব্লিচিং এজেন্ট, আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আমাদের এই ধরনের পরিষ্কারকের পরিষ্কার করার যে কৌশল আছে সেটা জানতে হবে। এখান থেকে যদি আমি সবথেকে ইম্পর্টেন্ট বলি, তাহলে এইটা ইম্পর্টেন্ট এবং এটা ইম্পর্টেন্ট এবং এই বিষয়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলো ইম্পর্টেন্ট, বাকিগুলো আমরা দেখবো আমাদের সেই ধারাবাহিক ক্লাসগুলোতে দেখে নিব, তবে এই 3টা বেশি ইম্পর্টেন্ট। ওকে ডান। এবার হচ্ছে আমাদের এখানে 3 নাম্বার যে সিকিউরিটা রেখেছি, এই 3 নাম্বার সিকিউর আন্ডারে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো হচ্ছে 3 নাম্বার আমাদের ছিল হচ্ছে যে ইউরিয়া আছে না, ইউরিয়া সম্পর্কিত। ইউরিয়া সম্পর্কিত আমরা জানি যে ইউরিয়া যে তৈরি আসলে কেমনে করা হয় সে বিষয়টা জানি, যেটা আসলে হেবারবস মানে প্রক্রিয়ার মাধ্যমে নরমালি হচ্ছে যে অ্যামোনিয়া পায় এবং অ্যামোনিয়া থেকে পরবর্তীতে আসলে মানে ইউরিয়া তৈরি করা যায়। সো এটা তৈরিটা ইম্পর্টেন্ট না, তবে এখান থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা কৃষিক্ষেত্রে ব্যবহার। কৃষিক্ষেত্রে ইউরিয়ার ব্যবহার, কৃষিক্ষেত্রে ইউরিয়া আসলে কি জন্য ব্যবহার করা হয় সে বিষয়টা আমাদের একটু জানতে হবে। এখান থেকে একটা সিকিউ হয় এবং আরেকটা সিকিউ এখান থেকে গুরুত্বপূর্ণ হয়, সেটা হচ্ছে শিল্পক্ষেত্রে ইউরিয়ার ব্যবহার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আমাদের মোটামুটি এই দ্বাদশ অধ্যায়ের যে আলোচনাগুলো ছিল, এই আলোচনাগুলো ছিল। এতক্ষণ থেকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের যদি এই অ্যানালাইসিসটা আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। হ্যাঁ, আপনার যদি আসলে মনে হয় যে এরকম ফিজিক্স অথবা কেমিস্ট্রি, ফিজিক্স অথবা বায়োলজি এই ধরনের কোনো যদি অ্যানালাইটিক্যাল আসলে আপনাদের ভিডিও দরকার হয় অবশ্যই জানাবেন। এবং আমাদের এই মানে পর্বগুলো বা আমাদের যে অ্যানালাইটিক্যাল যে সিকিউ অ্যানালাইসিস ছিল, এই অ্যানালাইসিসটা আসলে কেমন হয়েছে এটাও কিন্তু কমেন্ট সেকশনে জানার জন্য মানে আপনাদেরকে অনুরোধ করা হলো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।